মাইক্রোফোন মিউট করো, এখন একটু মাইক্রোফোন মিউট করো প্লিজ। কেউ কথা বলবে না, হ্যাঁ, কেউ না, কেউ, সালমা বা কেউ এখন কোনো কথা বলবে না। আমি পরে শুনবো সবার বক্তব্য, আমাকে আগে পড়াতে দাও ভালো করে এই পুরো বিষয়টা। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিটার সিঙ্গারের গ্রন্থের পিটার, আমরা জানি এটা যে পিটার অ্যালবার্ট ডেভিড সিঙ্গার, আমরা জানি যে পিটার সিঙ্গারের পুরো নাম পিটার অ্যালবার্ট ডেভিড সিঙ্গার, এবং তার বিখ্যাত গ্রন্থ, এবং তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে প্র্যাকটিক্যাল এথিক্স নামক গ্রন্থ, সেটা হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ। এবং এই প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থে, হ্যাঁ, তিনি কিন্তু 6th চ্যাপ্টারে তিনি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন? তিনি এখানে আলোচনা করেছেন দ্য টেকিং লাইফ, দ্য এমব্রয় অ্যান্ড দ্য ফেটাস, অর্থাৎ ভ্রূণ হত্যা নিয়ে এই চ্যাপ্টারে তিনি আলোচনা করেছেন। তোমরা যারা আমার কাছে অ্যাপ্লাইড ফিলোসফির ক্লাস করছো, তোমরা অলরেডি এটা দেখেছো। এর প্রিভিয়াস যে চ্যাপ্টার ছিল, সেই প্রিভিয়াস চ্যাপ্টারে পিটার সিঙ্গার হত্যা কাকে বলে, পশুদেরকে হত্যা করা অন্যায় কিনা, সেই বিষয় সম্পর্কে তিনি কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন। অ্যানিমাল রাইটস, অ্যানিমাল কিলিং নিয়ে তিনি আলোচনা করেছেন। হ্যাঁ, এবং সেই প্রসঙ্গে মানুষের সংজ্ঞা হিসাবে তিনি সেখানে ব্যক্তির সংজ্ঞাকে প্রতিস্থাপিত করেছেন এবং বলেছেন পার্সন বা ব্যক্তিকে হত্যা করা কিন্তু অবশ্যই ভাবে অন্যায়, এবং মানুষ হলেই কেউ ব্যক্তি হয়ে যায় তা কিন্তু না। হ্যাঁ, ব্যক্তি হওয়ার ক্রাইটেরিয়া কিন্তু একটা পশুর মধ্যেও থাকতে পারে। এরকম একটা ক্লাস অলরেডি কিন্তু আমরা আগে করেছি, যার ক্লাসের রেকর্ডিং কিন্তু অলরেডি ইউটিউবে আছে, তোমরা দেখে নিও। যাই হোক, পশুদের হত্যা করাকে আমরা এটা দেখেছি যে পশুদের হত্যা করাকে পিটার সিঙ্গার কিন্তু অন্যায় হিসাবে, নৈতিকভাবে চরম অন্যায় হিসেবে তিনি কিন্তু পশু হত্যা করাকে তিনি ট্রিট করেছেন। পশুদের নিয়ে তিনি আলাদা চ্যাপ্টারে আলোচনা করেছেন। আজকের ক্লাসে আমরা এটা দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব পিটার সিঙ্গার তার গ্রন্থে, প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের 6th চ্যাপ্টারে এই যে তিনি গর্ভপাত বিষয়ে আলোচনা করেছেন, মোস্ট কন্ট্রোভার্সিয়াল ইস্যু, এখনো অবধিও বলতে পারো সবচেয়ে একটি বিতর্কিত বিষয়, সেটা হচ্ছে গর্ভপাত এবং গর্ভপাতের ন্যায্যতা। মানে ন্যায্যতা মিন্স হচ্ছে এটা যে গর্ভপাত করাটা আইনতভাবে বা নৈতিকভাবে অন্যায় কিনা, অর্থাৎ গর্ভপাত করার সময় একটা ভ্রূণকে বা একটা এমব্রয় বা একটা ফেটাসকে সেখানে কিন্তু হত্যা করতে হয়। তার মানে একটা এমব্রয় বা একটা ফেটাস, সেটা কি একটা মানুষ? ঠিক আছে, বা সেখানে মানুষের সংজ্ঞাটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? বায়োলজিক্যাল সেন্সে সে মানুষ, নাকি ব্যক্তি? হ্যাঁ, ব্যক্তি হিসাবে সেখানে ট্রিট হবে বা পার্সন হিসাবে ট্রিট হবে, যার ক্ষেত্রে আত্মসচেতনতা আছে, তা সেই অর্থে এটাকে ট্রিট হবে কিনা পিটার সিঙ্গার কিন্তু এই বিষয়টাকেও আলোচনা করেছেন। এবং তিনি এখানে দেখানোর চেষ্টা যেটা করেছেন যে এখানে কনজারভেটিভদের কি ভিউ আছে, রক্ষণশীলদের কি মতবাদ আছে, বা নরমপন্থীদের কি মতবাদ রয়েছে, এবং সেই প্রসঙ্গে তার নিজের মতবাদকেও কিন্তু তিনি এখানে ব্যাখ্যা করেছেন। লিবারাল আর্গুমেন্ট দেওয়ার পরে তিনি নিজের বক্তব্যটাকে এখানে রেখেছেন যে গর্ভপাত করাটা কতটা ন্যায্যতা, হ্যাঁ, ন্যায্যতা তার মধ্যে রয়েছে। কিন্তু এত কিছু বিষয় পড়ার আগে বা এত কিছু বিষয়ে নীতি নৈতিকতার প্রসঙ্গ, গর্ভপাতের ক্ষেত্রে নীতি নৈতিকতার প্রসঙ্গ আনার আগে আমাদের কিন্তু এটা ভাবতে হবে বা এটা আমাদের বুঝতে হবে যে অ্যাবর্শন বলতে কি বোঝায়, অ্যাবর্শন কত রকমের হয়, এবং কত রকম ভাবে অ্যাবর্শন করানো যায়। হ্যাঁ, এবং সেখানে এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, উইমেন রিপ্রোডাক্টিভ লজ, ঠিক আছে, এটা একটা অদ্ভুত নতুন আইন, যেটা আমাদের রাইটস বলতে পারো, উইমেন্স রিপ্রোডাক্টিভ রাইটস বলে আমরা একটা নতুন রাইটস এর কথা আমরা জানবো মেয়েদের। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা আমরা, এই রিপ্রোডাক্টিভ রাইটস নিয়েও আমরা আলোচনা করব আজকের ক্লাসে। তাহলে আমি একটু তোমাদের সামনে স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, আমার একটু পড়াতে সুবিধা হবে, একটু দাঁড়াও। আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে অ্যাবর্শন কাকে বলে। এটা আগে বেসিক কনসেপ্ট আমাদের জেনে নিতে হবে যে কাকে বলে অ্যাবর্শন। আচ্ছা, আমার কথা কি তোমাদের কাছে কেটে যাচ্ছে কোনোভাবে? একটু কেউ আমাকে বলো তো। না হ্যাঁ ম্যাম। ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, আমার মনে হচ্ছে কেটে যাচ্ছে। যাই হোক, আমরা একটু ইন ডিটেল বোঝার চেষ্টা করি যে অ্যাবর্শন কিভাবে হয়। হ্যাঁ, কখন আমরা অ্যাবর্শন করতে পারি? আমাদের তো এই ব্যাপারে সচেতনতা অনেক কম।
হ্যাঁ, কতটা সচেতনতা কম আমাদের মতো উন্নতশীল এবং প্রগতিশীল দেশে। হ্যাঁ, তোমরা ধরো বুঝতে পারবে আজকে যে আমাদের কতটা সচেতনতার অভাব, ইনক্লুডিং ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েদেরও কতটা সচেতনতার অভাব। এবং এই সচেতনতার অভাবের কারণে প্রচুর মেয়েকে কিন্তু গর্ভপাত করার সময় প্রাণ দিতে হয়, তারা মারা যায়। এই মেয়েরা মারা যায়, তার কারণই হচ্ছে সচেতনতার অভাব। সে সচেতন নয়, তার পরিবার সচেতন নয়, তার হাজবেন্ড সচেতন নয়, সেই কারণে। আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে অ্যাবর্শন। একটু বিষয়টাকে বোঝার চেষ্টা করব, গর্ভপাত কাকে বলে। হ্যাঁ, দেখো, অ্যাবর্শন ইজ দ্য টার্মিনেশন, অ্যাবর্শন ইজ দ্য টার্মিনেশন অফ প্রেগনেন্সি। হ্যাঁ, অর্থাৎ তুমি প্রেগনেন্ট হয়েছো, প্রেগনেন্ট হবার পরে হ্যাঁ তোমার মনে হচ্ছে যে তোমার এই প্রেগনেন্সিটার প্রয়োজন নেই, এবং এই প্রেগনেন্সিটাকে সমাপ্ত করা, টার্মিনেশন মানে হচ্ছে এই প্রেগনেন্সিটাকে সমাপ্ত করা। হ্যাঁ, আহ, দাঁড়াও, এই প্রেগনেন্সিটাকে সমাপ্ত করার নামই হচ্ছে কিন্তু তোমার অ্যাবর্শন। প্রেগনেন্সি কথাটার বাংলা মানে হচ্ছে, অনেক সময় আমার বাংলাগুলো বলতে একটু ভুল হতে পারে, একটু তোমরা ধরিয়ে দিও। প্রেগনেন্সি কথাটার মানে হচ্ছে গর্ভাবস্থা। হ্যাঁ, গর্ভে কোনো একটি মেয়ের কোনো গর্ভে সন্তান এসেছে। হ্যাঁ, এবং সে মনে করছে কোনো না কোনো ভাবে সে এই গর্ভাবস্থাকে আর রাখতে চায় না, তাকে টার্মিনেট করতে চায়। দ্যাট ইজ কল্ড অ্যাবর্শন, এবং তাকেই কিন্তু বলা হচ্ছে অ্যাবর্শন বা গর্ভপাত। So, abortion is the termination of a pregnancy by removal or expulsion of an embryo and fetus. অর্থাৎ আমাদের মাতৃগর্ভে যে প্রথম ভ্রূণের যে বিকাশ হয়, হ্যাঁ, এবং এই বিকাশ অনুযায়ী কিন্তু আমরা ভ্রূণকে দুভাগে ভাগ করতে পারি। তোমরা হয়তো অনেকে এই ব্যাপারে সচেতন, এবং আর অনেকে এই ব্যাপারে সচেতন নও। সেটা হচ্ছে, একটা হচ্ছে এমব্রয় আর আরেকটা হচ্ছে ফেটাস। হ্যাঁ, এটা হচ্ছে ভ্রূণের দুটো অবস্থা বলতে পারো। হ্যাঁ, এমব্রয় না ফেটাস, এটা হচ্ছে ভ্রূণের দুটো অবস্থা। অ্যান্ড এখানে আমি এই প্রসঙ্গে তোমাদের বলে দিচ্ছি যে দ্য মেন ডিফারেন্স বিটুইন দ্য এমব্রয় অ্যান্ড ফেটাস ইজ দ্য স্টেজ অফ ডেভেলপমেন্ট ইন প্রেগনেন্সি। একটা প্রেগনেন্সি বা একটা গর্ভাবস্থার কতটা ডেভেলপমেন্ট হয়েছে, সেটা কত সপ্তাহ পেরিয়েছে, 7 সপ্তাহ, 8 সপ্তাহ, 10 সপ্তাহ, 30 সপ্তাহ, না 37 সপ্তাহ, এর উপরে নির্ভর করে দ্য স্টেজ অফ ডেভেলপমেন্ট ইন প্রেগনেন্সি, সেই অনুযায়ী কিন্তু ভ্রূণকে দুটো ডিফারেন্ট স্টেজে তুমি ভাগ করতে পারো। একটা হচ্ছে এমব্রয় এবং আরেকটা হচ্ছে কিন্তু তোমার ফেটাস। এইবার প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ কল্ড এমব্রয় অ্যান্ড হোয়াট ইজ কল্ড ফেটাস। তুমি মনে রাখবে যে মানে প্রথম গর্ভে যখন ভ্রূণের সঞ্চার হয়, একটা গর্ভে যখন প্রথম ভ্রূণের সঞ্চার হয়, তার থেকে 8 সপ্তাহ অবধি, হ্যাঁ, তার থেকে 8 সপ্তাহ অবধি দ্য এমব্রয়নিক স্টেজ লাস্ট ফ্রম ইমপ্লিমেন্টেশন টু অ্যাবাউট 8 উইকস ফ্রম কনসেপশন। গর্ভ ধারণ করার দিন থেকে 8 সপ্তাহ অবধি যে ভ্রূণের যে সঞ্চার হয়, যে ভ্রূণ যে অবস্থায় থাকে, তাকে কিন্তু বলা হয় এমব্রয়। এবং এই স্টেজে, এই যে 8 সপ্তাহ, এই যে মা তার গর্ভে যে ভ্রূণকে ধরে রাখে, সেই ক্ষেত্রে কিন্তু সেই ভ্রূণের সেই সময় নার্ভাস সিস্টেম ডেভেলপ করে। আর্লি স্ট্রাকচার অফ হিউম্যান বডি, একদম প্রথম দিকের আর্লি স্ট্রাকচার অফ দ্য হিউম্যান বডি টু টেক শেপ। এবং ধীরে 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 করে এই 8 সপ্তাহে, প্রথম 8 সপ্তাহে, মানে মানে গর্ভ ধারণ করার প্রথম 8 সপ্তাহের মধ্যে তাকে কিন্তু বলা হচ্ছে, সেই ভ্রূণকে কিন্তু বলা হচ্ছে এমব্রয়। এবং সেখানে কিন্তু একটা নার্ভাস সিস্টেম ডেভেলপ করে ভ্রূণের মধ্যে, এবং প্রথম, হ্যাঁ, একটা দেহের শেপ তৈরি হয়। এমব্রয়ের মধ্যে প্রথম একটা দেহের শেপ তৈরি হয়। হ্যাঁ, এবং তার পরবর্তীকালের যে অবস্থা, অর্থাৎ এই 8 সপ্তাহ ভ্রূণের এই অবস্থাটা পেরিয়ে যাওয়ার পর, হ্যাঁ, দ্য ফেটাল স্টেজ লাস্ট ফ্রম দ্য বিগিনিং অফ দ্য 9th উইক। এই 9 সপ্তাহ থেকে শুরু করে 38 সপ্তাহ অব্দি, যতদিন একটা সন্তান মায়ের পেটে থাকে এবং যেদিন তার অপারেশন হয়ে সে বাইরে বেরোচ্ছে, হ্যাঁ, সেই দিন অবধি, হ্যাঁ, ভ্রূণের সেই অবস্থাটাকে কিন্তু বলা হয় তোমার ফেটাস।
হ্যাঁ, তার মানে দ্য ফেটাল স্টেট লাস্ট ফ্রম দ্য বিগিনিং অফ দ্য 9th উইক আফটার ফার্টিলাইজেশন টু অ্যাবাউট 38 উইক আফটার ফার্টিলাইজেশন, উইচ ইজ দ্য অ্যাভারেজ টাইম অফ বার্থ, অর্থাৎ জন্ম হওয়ার ঠিক পূর্ব অবধি। হ্যাঁ, 9 সপ্তাহ থেকে শুরু করে জন্ম হওয়ার ঠিক পূর্ব অবধি, মোটামুটি ভাবে আমরা ধরে নিই নর্মাল স্টেজে সেটা 37 to 38 সপ্তাহ। হ্যাঁ, সেই সপ্তাহ অবধি যে ভ্রূণের যে অবস্থায় থাকে, তাকে কিন্তু তোমার বলা হয় তোমার ফেটাস। তাকে কিন্তু বলা হচ্ছে ফেটাস। অ্যান্ড ডিউরিং দিস টাইম, হ্যাঁ, এবং এই টাইমে কিন্তু এই যে ভ্রূণ বা ফেটাস, তখন কিন্তু তার বডি ডেভেলপ হয়ে যায়, মায়ের গর্ভে তার বডি ডেভেলপ হয়ে যায়। অ্যান্ড দ্য ফেটাস টেক্স ইন অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টস। এবং এই এই সপ্তাহ থেকে, এই 9 সপ্তাহ থেকে এই 38 সপ্তাহ অবধি এই ফেটাস কিন্তু মায়ের গর্ভ থেকে সে কিন্তু কি সংগ্রহ করে? অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস। হ্যাঁ, সে সে কিন্তু প্লাসেন্টা থেকে সে কিন্তু সংগ্রহ করে। হ্যাঁ, অ্যান্ড এই প্লাসেন্টা অ্যাম্বিলিকাল কর্ডের মাধ্যমে কিন্তু দ্য ফেটাস ইজ কানেক্টেড টু দ্য প্লাসেন্টা বাই দ্য অ্যাম্বিলিকাল কর্ড। তুমি জানো যে মায়ের সঙ্গে তার সন্তানের একটা কর্ডের মাধ্যমে সংযুক্তি রক্ষা হয়, এবং সেই কর্ডের মাধ্যম দিয়েই তুমি বলতে পারো যে বিভিন্ন ধরনের অক্সিজেন বা বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস এই সময় বলা হয়, যে মাদের বলা হয় যে ভালো করে খাবার খাওয়ার জন্য, কারণ তার যে নিউট্রিয়েন্টস পোর্শনটা সেটা কিন্তু অ্যাম্বিলিকাল কর্ডের মাধ্যম দিয়ে তার সন্তানের দেহে গিয়ে পৌঁছায়, এবং সন্তান কিন্তু সেই অনুযায়ী পুষ্ট হয়। এই সময়ের জন্য মাদের বলা হয় যে ভালো খাবার খাওয়ার জন্য, পুষ্টিকর খাবার, মানে বিভিন্ন ধরনের নাটস, মিল্ক, ভালো ভালো পুষ্টিকর খাবার, যেখান থেকে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস, এবং এই সময় ডাক্তার অনেক ধরনের মাল্টিভিটামিনসও দিয়ে থাকেন। তার একটাই কারণ হচ্ছে, ওই মাল্টিভিটামিনস যখন মা খাবে, মায়ের শরীর তো পুষ্ট হবেই, মা তো ভালো থাকবেই, তার সঙ্গে সঙ্গে বাচ্চার দেহেও কিন্তু পুষ্টিটা সঞ্চারিত হয়। তার মানে এখানে আমরা এটা বুঝলাম যে এমব্রয়, হ্যাঁ, প্রথম 8 সপ্তাহ অবধি তাকে বলা হচ্ছে এমব্রয়, এবং পরবর্তীকালে 9 সপ্তাহ থেকে শুরু করে 38 সপ্তাহ অবধি তাকে বলা হচ্ছে ফেটাস। এবং তার রিমুভ করে দেওয়া, তার এক্সপালশন, হ্যাঁ, মানে তুমি চাইছো না যে তুমি গর্ভ অবস্থাটা তুমি এনজয় করছো না কোনো কারণে, সেটা হতে পারে তুমি টার্মিনেট করতে চাইছো তুমি তোমার প্রেগনেন্সিকে, দ্যাট ইজ কল্ড দ্য অ্যাবর্শন। একেই কিন্তু বলা হচ্ছে অ্যাবর্শন। সেটা এমব্রয় অবস্থাও হতে পারে, আবার ফেটাস অবস্থাও কিন্তু সেটা হতে পারে। যে কোনো অবস্থাতেই তুমি অ্যাবর্শন করতে চাইতে পারো, ঠিক আছে, অ্যাবর্শন করতে তুমি চাইছো 8 সপ্তাহ আগে আর 8 সপ্তাহের পরে। An abortion that occurs without intervention is known as miscarriage. এইবার আমরা মিসক্যারেজের প্রসঙ্গে, বা এই মিসক্যারেজকে কিন্তু বলা হয় স্পন্টেনিয়াস অ্যাবর্শন, মানে যেখানে তোমার কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই, হঠাৎ করে তুমি দেখলে, আমরা সবাই জানি, আমরা এখন সবাই খুব ম্যাচিওর্ড, আমরা ছেলেমেয়েরা খুব ম্যাচিওর্ড, যে যখন থেকে তোমার পিরিয়ড বন্ধ হয়ে যায়, আমরা জানি যখন থেকে আমাদের পিরিয়ড বন্ধ হয়ে যায়, মেনস্ট্রুয়েশন আমাদের যখন থেকে বন্ধ হয়ে যায়, তখন থেকে আমরা ধরে নিই যে সেটা আমাদের তোমার প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে পড়েছে। কিন্তু হঠাৎ করে আমরা দেখি কিন্তু এই ডিম্বাণু যেটা থাকে, সেই ডিম্বাণুটা ফেটে যাচ্ছে, এবং ফেটে যাওয়ার ফলে হঠাৎ করে এটা দেখা যায় যে প্রেগনেন্সির 4 সপ্তাহ বা 5 সপ্তাহের মাথায় প্রচন্ডভাবে একটা ব্লিডিং হতে শুরু করে, এবং ব্লিডিংটা এমন পর্যায়ে যায়, হঠাৎ করে ভেতর থেকে যেন একটা, মানে লামসাম কিছু, একটা লাম্প বলতে পারো, একটা ব্লাডের ক্লট, একটা ব্লাডের লাম্প কিন্তু ভেতর থেকে, শরীর থেকে বাইরে বেরিয়ে চলে যায়। ঠিক আছে, তুমি কোনো কিছু করোনি, তোমার কোনো ইন্টারভেনশন নেই, হ্যাঁ, তুমি মানে নিজে থেকে কিছু চাওনি, কিন্তু হঠাৎ করে কিন্তু এই ধরনের অ্যাবর্শন তোমার হয়ে গেছে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড দ্য মিসক্যারেজ। এবং একে বলা হয় মিসক্যারেজ, অ্যান্ড দিস মিসক্যারেজ ইজ অলসো কল্ড দ্য স্পন্টেনিয়াস অ্যাবর্শন। স্পন্টেনিয়াস অ্যাবর্শন মানে স্বতঃপ্রণোদিত ভাবেই সেই অ্যাবর্শনটা হয়ে গেছে, হয়তোবা সেখানে এমব্রয়ের কোনোভাবে কোনো অসুবিধা হয়েছে, তার ফিজিক্যাল গ্রোথে কোনো একটা অসুবিধা হয়েছে, বা মায়ের শরীরে কোনো একটা অসুবিধা ছিল, মা ধরে রাখতে পারেনি। হ্যাঁ, সে মা ধরে রাখতে পারেনি সেই এমব্রয়টাকে, এবং এই কারণে কিন্তু স্পন্টেনিয়াস অ্যাবর্শন সেখানে কিন্তু হয়ে গেছে। বাট সেই স্পন্টেনিয়াস অ্যাবর্শনে তোমার কোনো ভূমিকা নেই, মানে তুমি এখানে মানে জোর করে যে অ্যাবর্শন করিয়েছো তোমার, তা কিন্তু নয়। সো এখান থেকে প্রশ্ন আসতে পারে বলে এই বিষয়গুলো আলোচনা করে দিচ্ছি। অ্যান অ্যাবর্শন দ্যাট অকার্স উইদাউট ইন্টারভেনশন, তোমার কোনো ইন্টারভেনশন মাঝখানে নেই, ইজ নোন অ্যাজ দ্য মিসক্যারেজ, এবং একেই কিন্তু মিসক্যারেজ বলা হয়। এবং আমাদের বলছে যে দিস অকার ইন
অ্যাপ্রক্সিমেটলি 30% to 40% অল প্রেগনেন্সিজ অল ওভার ওয়ার্ল্ডে। হ্যাঁ, মানে যত প্রেগনেন্ট হচ্ছে বলছে যে হয়তো সেটা হতে পারে লাইফস্টাইল ডিসঅর্ডারের কারণে বা যে কোনো কারণে, তার মধ্যে 30 to 40% মেয়েদের স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যায়, তাদের মিসক্যারেজ হয়ে যায়। হয়তো অনেক ক্ষেত্রে মিসক্যারেজ হওয়ার আগে তারা হয়তো জানতেই পারে না যে তারা প্রেগনেন্ট হয়েছে। তারা যে প্রেগনেন্ট অনেক সময় সে সচেতনই থাকে না। মানে এতটা অসচেতন আমরা, শুধু মেয়েরা নয়, তার পরিবার অসচেতন, মেয়েটা অসচেতন, তার স্বামী অসচেতন। এই অসচেতনতার কারণে অনেক ক্ষেত্রে কিন্তু 30% 40% মেয়েদের মিসক্যারেজ হয়ে যায় অল প্রেগনেন্সি অল ওভার দ্য ওয়ার্ল্ডের মধ্যে। এটা তো গেল তোমার স্পন্টেনিয়াস অ্যাবর্শন, হয়তো তুমি জানতে না, হ্যাঁ তুমি জানতে কিন্তু হঠাৎ করে তোমার মিসক্যারেজ হয়ে গেল। এটা হয় 30-40% কেসেসের ক্ষেত্রে। লাইফস্টাইল ডিসঅর্ডারের জন্য এখন এই বিষয়টা কিন্তু আরো অনেক বেশি হয়। বাট ওয়েন ডেলিভারেট স্টেপস আর টেকেন টু এন্ড দ্য প্রেগনেন্সি, বাট কোনো একটা প্রেগনেন্সিকে এন্ড করে দেওয়ার জন্য, হ্যাঁ, বা তাকে টার্মিনেট করে দেওয়ার জন্য, হ্যাঁ, যে যখন তার পরিবারের লোক, তার স্বামী বা সে নিজে যখন কোনো একটা ডেলিভারেট স্টেপ অ্যাটেন্ড করে, মানে জোরপূর্বক সেই ভ্রূণটাকে হত্যা করা হচ্ছে, জোরপূর্বক, হ্যাঁ, স্পন্টেনিয়াস ওয়েতে হয়নি, জোরপূর্বক যখন ভ্রূণের হত্যা করা হচ্ছে, দ্যাট ইজ কল্ড, এটাকে হত্যা বলবো কি বলবো না সেটা কিন্তু আলাদা বিষয়। তবু আমি এখানে শব্দটা ইউজ করলাম যে সেটা হচ্ছে হত্যাই আমি করছি, আমি ধরে নিলাম। এথিক্যাল আনএথিক্যাল সে বিষয়ে পরে আলোচনা হবে। অ্যান্ড ইট ইজ কল্ড দ্য ইনডিউসড অ্যাবর্শন, এবং এটাকেই কিন্তু বলা হয় জোরপূর্বক গর্ভপাত করানো বা ইনডিউসড অ্যাবর্শন। অর লেস ফ্রিকুয়েন্টলি অনেকে এটা বলেন যে ইনডিউসড ইনডিউসড মিসক্যারেজ, নট ইনডিউসড মিসক্যারেজ বলবো না, মিসক্যারেজ তো আমি ধরে নিয়েছি যে মিসক্যারেজ তো তোমার স্বতঃপ্রণোদিত ভাবে হয়। মিসক্যারেজ ইজ আ পার্ট অফ অ্যাবর্শন, স্পন্টেনিয়াস অ্যাবর্শন। বাট ইনডিউসড অ্যাবর্শনকে অনেকে অনেক ক্ষেত্রে ইনডিউসড মিসক্যারেজও বলে। হ্যাঁ, যেখানে এটা বলা হচ্ছে যে জোরপূর্বক তুমি তুমি যখন চাইছো যে তোমার গর্ভপাত করাতে, তুমি যখন চাইছো, দ্যাট ইজ কল্ড দ্য ইনডিউসড অ্যাবর্শন। দ্য আনমডিফাইড ওয়ার্ড অ্যাবর্শন জেনারেলি রেফার্স, কিন্তু আমরা যখন অ্যাবর্শন শব্দটা প্রয়োগ করব বা গর্ভপাত শব্দটা প্রয়োগ করব, জেনারেলি রেফার্স টু অ্যান ইনডিউসড অ্যাবর্শন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু স্পন্টেনিয়াস অ্যাবর্শন বা তুমি ধরো মানে তোমার মিসক্যারেজকে আমরা কিন্তু গর্ভপাতের অর্থে ধরি না। আমরা যখন গর্ভপাত বা অ্যাবর্শন শব্দটা আমরা যখন প্রয়োগ করি, তখন সেই শব্দটা আমরা কিন্তু ইনডিউসড অ্যাবর্শনের ক্ষেত্রেই আমরা প্রয়োগ করি, জোরপূর্বক গর্ভপাত করানো, দ্যাট ইজ কল্ড দ্য ইনডিউসড অ্যাবর্শন। হ্যাঁ, দ্য মোস্ট কমন রিজন, এবং আমাদের ক্ষেত্রে দেখা যায় এরকম প্রচুর সংখ্যায়, প্রায় 40 to 50% এইরকম কিন্তু ইনডিউসড অ্যাবর্শন হচ্ছে, আগেও হয়েছে, এখনো হচ্ছে। দ্য মোস্ট কমন রিজন উইমেন গিভ ফর হ্যাভিং অ্যান অ্যাবর্শন ফর দ্য, হ্যাঁ, কেন তোমার মনের মধ্যে প্রশ্ন আসবে যে কেন এত সংখ্যায় ইনডিউসড অ্যাবর্শন হচ্ছে, বা আগেও কেন এত সংখ্যায় ইনডিউসড অ্যাবর্শন হয়েছে? হ্যাঁ, তার কারণই হচ্ছে হয়তোবা সেই ক্ষেত্রে তার ফ্যামিলির বা তার স্বামীর বা তার নিজের মনে হচ্ছে তার সন্তানের যে বার্থ টাইমিংটা, হ্যাঁ, সেটা ঠিকঠাক নেই, বা অনেক ক্ষেত্রে লিমিটিং ফ্যামিলি সাইজ। হ্যাঁ, হয়তো তার দুটো সন্তান অলরেডি আছে, তৃতীয় সন্তানকে মানুষ করার মতো ক্ষমতা তার হাতে নেই। এই জন্য হঠাৎ করে যখন সে প্রেগনেন্ট হয়ে পড়ে, তখন তার মনে হয় যে এই প্রেগনেন্সিটা তার প্রয়োজন নেই। তার কারণই হচ্ছে সে পরবর্তীকালে সেই সন্তানকে হয়তোবা ততটা ল্যাভিশলি বা ভালোভাবে সে মানুষ করতে পারবে না। এই জন্য বার্থ টাইমিংটাও এখানে খুব বেশি পরিমাণে ম্যাটার করে এই এই ধরনের ইনডিউসড তোমার অ্যাবর্শনের ক্ষেত্রে। আর লিমিটিং ফ্যামিলি সাইজ, কেউ ফ্যামিলি সাইজটাকে অনেকে লিমিটেড রাখতে চায়। এখন তো আগে ধরো দুটো সন্তান থাকতো, তিনটে সন্তান থাকতো, অনেকের ক্ষেত্রে আমাদের বাবা মায়ের ক্ষেত্রে দেখেছি তারা 10 জন সন্তান, তাই না? 10 জন সন্তান একত্রিত মানুষ হয়েছে। আর এখন দেখি একটা সন্তানের বেশি কেউ নিতে চায় না। আর এখন তো আরো এটা দেখি অনেকে সন্তানই চায় না। হ্যাঁ, তারা তার নিজের জীবনটাকে খুব ফ্রিলি এনজয় করতে চায়, সেখানে তারা সন্তান চায় না। হ্যাঁ, তো এই লিমিটিং ফ্যামিলি সাইজটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ইস্যু, যার জন্য অ্যাবর্শন করানো হয়। এইবার আদার্স রিজন রিপোর্টেড, এই এই রিজনগুলো কিন্তু সবই রিপোর্টেড রিজন, হসপিটাল থেকেই এই রিজনগুলো জানতে পারা যায় অ্যাবর্শনের ক্ষেত্রে। একটা হচ্ছে মায়ের স্বাস্থ্য, অনেক ক্ষেত্রে এইটা দেখা যায় যে মায়ের স্বাস্থ্য অত্যন্ত খারাপ, মা পারবে না, 9 মাস ধরে পারবে না সেই ভ্রূণকে বয়ে নিয়ে যেতে, ঠিক আছে, পারবে না। সেক্ষেত্রে মেটার্নাল হেলথ কিন্তু ভীষণভাবে অ্যাফেক্টেড হচ্ছে, মায়ের স্বাস্থ্য। অর্থাৎ অনেক সময় তো এইরকমই হয় যে সন্তান জন্ম দিতে গিয়ে প্রচুর মা মারা যায়, এবং তার পরিমাণ কিন্তু অনেক বেশি।
সন্তান জন্ম দিতে গিয়ে মা মারা যাচ্ছে, তার মেটার্নাল হেলথ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, তার জন্য কিন্তু অনেকটা পরিমাণে মা না চাইলেও বা তার পরিবার না চাইলেও কিন্তু এই ধরনের অ্যাবর্শন করাতে হয়। হ্যাঁ, অ্যান্ড ইনএবিলিটি টু অ্যাফোর্ড আ চাইল্ড, এবং ওই যে একটু আগে একটা পয়েন্ট বললাম যে একটা চাইল্ড, একটা সন্তান যে জন্ম নেবে, মা বাবার তো তার দায়িত্ব না, তার সেই সন্তানকে বড় করা, সেই সন্তানকে খাওয়ানো পড়ানো বড় করা, তাকে শিক্ষা দান করা, এগুলো তো তার মা বাবার দায়িত্ব। দে আর ইনেবল, হ্যাঁ, তাহলে অসমর্থ এই কাজটা করার জন্য। হ্যাঁ, তারা যখন অসমর্থ, তাদের অনেকের বক্তব্য থাকে যে বড় হয়ে বাচ্চাকে এতটা কষ্ট দেবো কেন, তার আগে গর্ভপাত করিয়ে নেওয়াটাই, সে যখন একটা বডির শেপে এখনো আসেনি, তখনই যদি আমি গর্ভপাতটা করিয়ে নিই তাহলে আমাদের এত কষ্ট হবে না। হ্যাঁ, দ্য অ্যান ইনএবিলিটি টু অ্যাফোর্ড আ চাইল্ড, একটা চাইল্ডকে অ্যাফোর্ড করার মতো এবিলিটি তাদের নেই। অনেক ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্স থাকে। ডোমেস্টিক ভায়োলেন্স মানে অনেক ক্ষেত্রে পারিবারিক অত্যাচার, মায়ের উপরে চরম পারিবারিক অত্যাচার, তাকে না খেতে দেওয়া। এটা যে শুধুমাত্র ভারতবর্ষেই আছে তা কিন্তু না, এটা ওয়ার্ল্ড ওয়াইড। এই ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য তার মায়ের স্বাস্থ্য প্রচুর পরিমাণে খারাপ হয়। তারা পুরো 9টা মাস বা 10টা মাস যে রেস্টে তার থাকা উচিত, যে আনন্দে তার থাকা উচিত, বা যে ভালো খাবার দাবার তার খাওয়া উচিত, সেই ধরনের খাবার অনেকেই, আমি তো অল ওভার ইন্ডিয়ায় বলতে পারি যে 60 to 70% মেয়েরা প্রচন্ড কষ্ট করে ধরো এই প্রেগনেন্সি পিরিয়ডে। তাকে সমস্ত ধরনের বাড়ির কাজ করতে হয়, অত্যন্ত মানসিক যন্ত্রণায় কাটাতে হয়, এবং তার জন্য তার যে মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, হ্যাঁ, তার কিন্তু প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যায়। হ্যাঁ, ল্যাক অফ সাপোর্ট, ফ্যামিলি মেম্বারদের সাপোর্ট নেই। একটা সন্তান জন্ম দিতে গেলে একটা মাকে যে ভালো থাকতে হয়, তার জন্য তার ফ্যামিলি সাপোর্টের ভীষণভাবে প্রয়োজন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় অদ্ভুত ব্যাপার, একটা মাকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এই টাইমটায়। ঠিক আছে, এটাও কিন্তু খুব দুঃসহ একটা ব্যাপার। হ্যাঁ, যে 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 শ্বশুর বাড়িতেই তো তার শ্বশুর বাড়িটাকেই তো পরবর্তীকালে একটা মেয়েরা নিজেদের বাড়ি বলে মনে করে। ঠিক আছে, তার মানে সে শ্বশুর বাড়িতেই লাভিশ লাইফ কাটাতে পারে, কিন্তু তা হয় না, অনেক ক্ষেত্রে তাকে বাপের বাড়িতে পাঠাতে হয়। এবং একটা মেয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি এটা অসুবিধা হয়, কোনটা তার বাড়ি এটা ভাবতে গিয়ে তার খুব অসুবিধা হয়, যে শ্বশুর বাড়িটা তার বাড়ি না বাপের বাড়িটা তার বাড়ি। তার আট লাস্ট গিয়ে সে দেখে যে কোনোটাই তার নিজের নয়। ঠিক আছে, অদ্ভুত একটা দোটানার মধ্যে একটা মেয়েকে কাটাতে হয়, এবং বিশেষ করে এই ধরনের প্রেগনেন্সি পিরিয়ডে তার যে হেলথ ইস্যু, ডোমেস্টিক ভায়োলেন্স, ইনএবিলিটি টু অ্যাফোর্ড আ চাইল্ড, ল্যাক অফ সাপোর্ট, হ্যাঁ, ফিলিং দে আর টু ইয়াং। অনেকে আবার এটা মনে করে যে সন্তান নেওয়ার জন্য তারা যথেষ্ট ইয়াং, এই বয়সে তাদের ঘুরে বেড়ানো বা আনন্দ করা উচিত, সেই সময় সন্তান মানুষ করলে তাদের জীবনটাই নষ্ট হয়ে গেল। অনেকে এটা তো মনে করে, কারণ সত্যি সত্যি সন্তান পালন করতে যে কষ্ট করতে হয়, এই কষ্ট কিন্তু ইয়াং বয়সে অনেকেই করতে চায় না। কিন্তু অনেকে আবার ভাবে যে 30 বছরের পরে বাচ্চা নেব, যখন সে ভাবছে তখন আর কিন্তু বাচ্চা হচ্ছে না, বা তখন তার কিন্তু আর প্রেগনেন্সি আসছে না। হ্যাঁ, এটা কিন্তু দেখা যায়। সো ফিলিং দে আর টু ইয়াং, তারা মনে করে যে তারা সন্তান নেওয়ার জন্য তারা হচ্ছে টু ইয়াং। উইশিং টু কমপ্লিট এডুকেশন অর অ্যাডভান্স আ কেরিয়ার, অনেকে মনে করে যে আমি আমার এডুকেশনকে প্রপারলি কমপ্লিট করতে চাই, তার হাজব্যান্ড মনে করে যে আমি একটা ভালো আগে চাকরি করি, তারপর আমি সন্তান নেব, আমি আরো কেরিয়ারে আমার ডেভেলপমেন্ট হোক। একটা মেয়েও ভাবে যে একটা সন্তান নেব মানে আমাকে তো বসে থাকতে হবে প্রায় 2-3 বছর, আমি তো কিচ্ছু করতে পারবো না। কিন্তু সে তার কেরিয়ার অ্যাডভান্সমেন্টের জন্য অনেক সময় চায়, কিন্তু যে তার গর্ভপাত করানোর জন্য সে চায়। দিস ইজ দ্য প্রবাবল কজেস, এবং এই সব প্রবাবল কজেস এর জন্যই কিন্তু অ্যাবর্শনের সংখ্যা মোটামুটি ভাবে অনেক 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 আমাদের এরকম প্রায় 40-50% কিন্তু এরকম অ্যাবর্শন হয়। হ্যাঁ, অ্যান্ড টু কমপ্লিট এডুকেশন অর অ্যাডভান্স আ কেরিয়ার, অ্যান্ড নট বিং এবল টু উইলিং টু raise a child conceived as a result of rape and incest, মানে হচ্ছে তারা মানে কখনো এই ধরনের সন্তানকে তারা চায় না, যেটা রেপ করার ফলে, হ্যাঁ, ধর্ষণ করার ফলে। আমরা জানো, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, যে বহু পূর্ব থেকে আমাদের সমাজে বলতে শুধুমাত্র ভারতবর্ষের সমাজে না, অল ওভার ওয়ার্ল্ডে আমি বলছি, এই ধরনের ঘটনা যেটা নৃশংস নারকীয় ঘটনা, এই ঘটনা বর্তমানে শুধুমাত্র নয়, আগেও এই ধরনের ঘটনা প্রচুর প্রচুর ঘটেছে। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার রেপ, তোমরা জানো। এবং তার ফলে যে সন্তানের জন্ম হয়, হ্যাঁ, আমাদের সমাজই তাকে দাগিয়ে দেয়, সেই মেয়েটিকে দাগিয়ে দেয়, এবং সেই সন্তানকে কিন্তু অবৈধ সন্তান বলে দেওয়া হয়। হ্যাঁ, দেখো, একটা মেয়ের কোনো অন্যায় নেই, ধরো একটা মেয়ের কোনো ভুল নেই। হ্যাঁ, একটা রেপ যখন হচ্ছে বা সেই মেয়েটার উপরে অকথ্য অত্যাচার হচ্ছে কারোর দ্বারা, সো কল্ড কারোর দ্বারা সেই রকম অকথ্য অত্যাচার হতে পারে, এবং তার ফলে পরবর্তীকালে যে সন্তানের জন্ম হয়, সেই সন্তানকে কিন্তু অনেকেই রাখতে চায় না।
হ্যাঁ, সে দে আর বিং নট বিং এবল টু উইলিং টু রেজ আ চাইল্ড কনসিভড অ্যাজ আ রেজাল্ট অফ রেপ অ্যান্ড ইনসেস্ট। ইনসেস্ট কথাটার মানে হচ্ছে তোমার কোনো রকম কোনো অবাঞ্ছিত ভাবে কোনো আত্মীয়ের দ্বারা ধর্ষিত হওয়া। হ্যাঁ, এই ধরনের যে বিষয়গুলো, তার দ্বারা কেউই কিন্তু, যেহেতু আমাদের সমাজই তাকে কিন্তু দাগিয়ে দেয়, খারাপ বলে দাগিয়ে দেয়, অবৈধ বলে দাগিয়ে দেয়, এই জন্য মেয়েরা কিন্তু কখনোই বা কেউই কখনো কিন্তু চায় না এই ধরনের সন্তান বড় করার জন্য। এবং এই কারণে তারা কিন্তু অনেক ক্ষেত্রে তারা কিন্তু এরকম গর্ভপাত করায়। হ্যাঁ, দিস ইজ দ্য মোস্ট প্রবাবল কজেস অফ অ্যাবর্শন। অ্যাবর্শনের ক্ষেত্রে এগুলোই কিন্তু বড় কারণ বলতে পারো। বড় বড় কারণ যেগুলো আমরা আলোচনা করলাম। when done legally in industrialized societies, আমাদের সোসাইটিজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজ সোসাইটিজ, এবং অনেক সোসাইটিতে বলতে পারো, অনেক সোসাইটিতে আগে কিন্তু অ্যাবর্শনটা লিগালি বা আইনতভাবে সিদ্ধ ছিল না। কিন্তু বর্তমানে অনেক দেশে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বা আদার্স যে কোনো দেশে, ব্রিটেন বলো, অস্ট্রেলিয়া বলো, অন্য জায়গা বলো, ঠিক আছে, সব দেশে কিন্তু আমাদের লিগালি এটাকে আহ, সিদ্ধ করা হয়েছে। হ্যাঁ, মানে এটা আইনতভাবে সিদ্ধ গর্ভপাতটা। হ্যাঁ, সো ওয়েন ডান লিগালি ইন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিজ, ইনডিউসড অ্যাবর্শন, মানে অ্যাবর্শন বলতে এখানে কিন্তু মিসক্যারেজের কথা বলছে না, এখানে অ্যাবর্শন বলতে শুধুমাত্র জোরপূর্বক যে গর্ভপাত করানো হচ্ছে তার কথা বলা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে সব দেশে এগুলো লিগালাইজড হয়ে গেছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ইনডিউসড অ্যাবর্শনের জন্য ওয়ান অফ দ্য সেফেস্ট প্রসিডিওর হচ্ছে মেডিসিন। মেডিসিনের মাধ্যমে জোরপূর্বক গর্ভপাত হচ্ছে তোমার মোস্ট সেফেস্ট প্রসিডিওর। ঠিক আছে, যে সেফেস্ট প্রসিডিওরটা অ্যাপ্লাই করলে, মানে ওষুধ খেয়ে, বাই মেডিসিন, ডাক্তার দেখিয়ে, ডাক্তার তোমায় মেডিসিন দেবে, সেই মেডিসিন খেয়ে তুমি মানে তোমার যদি অ্যাবর্শনের এই প্রসিডিওর থাকে, দিস ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট প্রসিডিওর ইন মেডিসিন। এবং এটা খেলে কিন্তু মায়ের শরীরের কোনো রকম ভাবে কোনো ক্ষতি হয় না। এবং পরবর্তীকালেও সে যদি আবার গর্ভধারণ করতে চায়, সে কিন্তু অবশ্যই করতে পারে, তাতে তার কোনো রকম কোনো ক্ষতি হবে না। কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে অনেক আনসেফ প্রসিডিওর অ্যাপ্লাই করি। এটা তো সেফেস্ট প্রসিডিওর, মেডিসিনটা হচ্ছে তোমার সেফেস্ট প্রসিডিওর, যার মাধ্যমে তুমি অ্যাবর্শন ডাক্তারের মাধ্যমে করাতে পারো। ডাক্তার তোমায় ওষুধ দেবে, ভিটামিন দেবে, খাবে, তুমি আবার সুস্থ হয়ে যাবে। 1-2 মাস বাদে যেটা হবে, তোমার মিসক্যারেজ হয়ে যাবে, তারপর তুমি আবার সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, বাট আমরা অনেক ক্ষেত্রে না জানার কারণে অনেক রকম আনসেফ অ্যাবর্শনের প্রসিডিওর আমরা কিন্তু অ্যাপ্লাই করি নিজেদের ওপরে। ওই যে বললাম, আমাদের অজ্ঞতা, আমাদের না জানার জন্য। দোজ পারফর্ম বাই পিপল ল্যাকিং দ্য নেসেসারি স্কিলস, এবং যারা ধরো এই ধরনের পদ্ধতিগুলো মানে অবলম্বন করেন, বা যাদের দ্বারা এই কাজগুলো করানো হয়, অনেক ডাক্তার দেখবে এরকম থাকে যাদের প্রপারলি কিন্তু কোনো ডক্টরের মানে ডাক্তারের জন্য কোনো ডিগ্রি নেই, এমবিবিএস ডিগ্রি নেই, এমডি নেই, কিন্তু অদ্ভুতভাবে আমরা এখনো তাদেরকেই বিশ্বাস করি। হ্যাঁ, সেই ডাক্তারগুলোকে যেন গ্রামের দিকে কি বলা হয়, কি ডাক্তার বলা হয় যেন, যারা ধরো সব চিকিৎসা পারে ধরো, মানে কিন্তু প্রপার এমবিবিএস এমডি ডিগ্রি কোনোটাই কিন্তু তাদের নেই। হ্যাঁ, ল্যাক অফ নেসেসারি স্কিলস, তাদের মধ্যে কোনো ধরনের কোনো নেসেসারি স্কিলস নেই। হ্যাঁ, ইনঅ্যাডিকুয়েটলি তোমার রিসোর্স সেটিং আর রেসপন্সিবল ফর বিটুইন 5 to 13% অফ ম্যাটার্নাল ডেথ। এবং এই কারণে এই আনসেফ পদ্ধতিগুলো অ্যাপ্লাই করার জন্য 5 to 13% ক্ষেত্রে মায়ের কিন্তু মৃত্যু হয়, সেই মেয়েটির কিন্তু মৃত্যু হয় এই আনসেফট প্রসিডিওর গুলো অ্যাবর্শনের ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য। অনেকে কি করে বলতো, ভীষণভাবে পেটের ওপরে ম্যাসাজ করে, প্রেশার দেয়, এমন ভাবে প্রেশার দেয়, এবং সেটা কিন্তু মিসক্যারেজ হয়ে যায় তার। হ্যাঁ, এবং বুঝতে পারছো না, তার জন্য মায়ের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ঠিক আছে, তার জন্য মায়ের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, কিন্তু গ্রামের দিকে এখনো কিন্তু এইসব পদ্ধতি চালু আছে। হ্যাঁ, তারা এমবিবিএস বা এমডি ডক্টরের কাছে যায় না, যে কোনো ধরনের রাস্তার মোড়ে হয়তো কোনো একটা ডাক্তার নিজেকে সোকল ডাক্তার বলে তারা বসে রেখেছেন, তাদের কাছে ধরো এই ধরনের আনসেফ অ্যাবর্শন গুলো তারা করে। এবং তার কারণে কিন্তু 5 to 13% ম্যাটার্নাল ডেথ কিন্তু সেইখানে হয়, এবং স্পেশালি ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড। এবং আমাদের এই ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপিং ওয়ার্ল্ড, আমাদের ভারতবর্ষ ডেভেলপিং কান্ট্রি, আদার অনেক কান্ট্রি আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখি যে অজ্ঞতাবশত, নেসেসারি স্কিলস না থাকার দরুন এইসব আনসেফ মেথড তারা কিন্তু অ্যাপ্লাই করে।
হাওয়েভার মেডিকেশন অ্যাবর্শনস, হ্যাঁ, কিন্তু মেডিকেশনের দ্বারা যে অ্যাবর্শন করানো হয়, মানে ওষুধ অ্যাপ্লাই করে, দ্যাট আর সেলফ ম্যানেজড। এবং এটা কিন্তু বর্তমানে ধরো এখন আমরা অনেকেই ডাক্তারের কাছে যাই না, কিন্তু অনেক ধরনের এইরকম মেডিসিন পাওয়া যাচ্ছে, যে মেডিসিনগুলো আমরা নিজেরাই নিজেদের ক্ষেত্রে জানি যে কোন সময় কোন মেডিসিনটা নিতে হবে। সেই মেডিসিনগুলো কিন্তু হাইলি এফেক্টিভ অ্যান্ড তোমার সেফ থ্রু আউট দ্য ফার্স্ট ট্রাইমেস্টার। হ্যাঁ, এবং ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ 8 সপ্তাহ অবধি এগুলো কিন্তু সেফ। এই ওষুধগুলো নেওয়া কিন্তু সেফ। হ্যাঁ, তাতে কিন্তু ক্ষতি হয় না। কিন্তু আবারও এক্ষেত্রে বলবো যে বারবার করে ডাক্তারের শরণাপন্ন হও। কখনোই যদি কোনো কিছু প্রবলেমেটিক বলে মনে হয়, কারোর কথা শুনো না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে তুমি কোনো একজন বড় ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে তোমার কি করা উচিত। এবং এক্ষেত্রে কিন্তু অ্যাবর্শনের ক্ষেত্রে একদম সেফেস্ট প্রসিডিওর হচ্ছে কিন্তু তোমার মেডিসিন নেওয়া। হ্যাঁ, এবং এখানে বলা হচ্ছে যে পাবলিক হেলথ ডেটা শো দ্যাট মেকিং সেফ অ্যাবর্শন, হ্যাঁ, তুমি যদি সেফলি অ্যাবর্শন করো, ওষুধের মাধ্যমে অ্যাবর্শন করো, সেফলি অ্যাবর্শন করো, দ্যাট ইজ লিগাল অ্যান্ড অ্যাক্সেসেবল, রিডিউস মেটেরিয়াল ডেথ, মেটার্নাল ডেথ, এবং সেক্ষেত্রে কিন্তু মায়ের মৃত্যু হয় না। হ্যাঁ, এবং এই ধরনের অ্যাবর্শন গুলো, এই ধরনের সেফ অ্যাবর্শন গুলো কিন্তু লিগাল। কিন্তু তুমি যদি আনসেফ পদ্ধতিতে তুমি কোনো অ্যাবর্শন করো, সেটা কিন্তু ইল্লিগাল, সেটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, সেটা কিন্তু ইল্লিগাল। আইনত দিক থেকেও সেটা কিন্তু, যে করবে, আইনত দিক থেকেও সেটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, কারণ সেখানে কিন্তু যে কোনো টাইমে মায়ের কিন্তু মৃত্যু ঘটতে পারে, এটা কিন্তু ভাবতে হবে। মডার্ন মেথডস ইউজ মেডিকেশন অর সার্জারি ফর অ্যাবর্শন। হ্যাঁ, আমাদের মডার্ন মেথডে আমরা এটা দেখতে পাই যে মোস্ট তোমার মানে মানে ইউজড মেথড, যার মাধ্যমে সেফেস্ট অ্যাবর্শন করানো হয়, সেটা কিন্তু তোমার মেডিকেশন অ্যান্ড সার্জারি। এবং এখানে অনেক ধরনের, ফার্স্ট ট্রাইমেস্টারে কি ধরনের তুমি ওষুধ খাবে, সেকেন্ড ট্রাইমেস্টার প্রেগনেন্সিতে সেটা কি ওষুধ খেয়ে হবে কি না, নাকি সেখানে সার্জিক্যাল কোনো ইস্যু আছে, হ্যাঁ, সাকশন ডিভাইস সেখানে ইউজ করা হবে কি না, সেখানে কিন্তু ডাক্তার সেগুলোকে কিন্তু বলে থাকেন যে কোন ট্রাইমেস্টার হলে কি রকম ভাবে কাজ হবে। ফার্স্ট ট্রাইমেস্টারে তোমার হয়তো ওষুধ খেয়ে কোনো কাজ হতে পারে, সেখানে বিভিন্ন ধরনের ওষুধের নাম আছে, এটা বলার কাজ আমার নয়, আমি সেটা বলবো না যেটা ফার্স্ট ট্রাইমেস্টারে ইউজ হয়। বাট সেকেন্ড ট্রাইমেস্টারে এই দেখো, কিছু কিছু ওষুধের নাম এখানে বলা আছে, আমি উচ্চারণ করবো না, টু বি সেফ অ্যান্ড এফেক্টিভ সার্জারি ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমেস্টার। এবং ফার্স্ট ট্রাইমেস্টারে অনেকটা ক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের মেডিসিনগুলো অত্যন্ত সেফ অ্যান্ড এফেক্টিভ। এবং অলসো সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি। বাট মোস্ট কমন সার্জিক্যাল টেকনিক, এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের সার্জিক্যাল টেকনিক ব্যবহার করা হয়, সার্জারি করা হয়, যার মাধ্যমে কিন্তু তোমার গর্ভপাত করানো হয়। হ্যাঁ, যার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে কিন্তু সাকশন ডিভাইস, সাকশনের মাধ্যমে কিন্তু সেখানে ভ্রূণটাকে বের করে নেওয়া হয়। বার্থ কন্ট্রোল, হ্যাঁ, অনেক সময় আমরা এটা দেখি, বার্থ কন্ট্রোল সাচ আস দ্য পিল, হ্যাঁ, সাচ আস দ্য পিল ক্যান বি ইউজ ইমিডিয়েটলি ফলোইং অ্যাবর্শন। হ্যাঁ, এখানে বার্থ কন্ট্রোলের বিভিন্ন ওষুধ কিন্তু সেখানে ডাক্তাররা দেয়, এবং এগুলো ডাক্তারি পরিভাষার বিষয়ে, সেটা আমার কনসার্ন এরিয়া নয়, যেটা আমি বলবোও না, আমি তোমাকে কখনো সাজেস্ট করবোও না। আমি তোমাকে একটাই কথা সাজেস্ট করবো যে তুমি ডাক্তারের কাছে যাবে যখনই কোনো কিছু প্রবলেমেটিক বলে মনে হবে। হ্যাঁ, ওয়েন পারফর্ম লিগালি অ্যান্ড সেফলি অন আ উইমেন হু ডিজায়ার্স ইট, অর্থাৎ কোনো একটা মেয়ের ইচ্ছা যে সে গর্ভপাত করাতে চায়, কোন একটা মেয়ের ইচ্ছা এটা হতেই পারে, একটা মেয়ের অধিকার আছে, আমি সেই অধিকারটা নিয়েও তোমাদের আজকে আলোচনা করবো। এই অধিকারটা বিষয়ে তোমাদের সবার কিন্তু কনসার্ন হওয়া উচিত, আমি একটু আগেই আলোচনা করব। সুতরাং when performed legally and safely on a woman who desires it, হ্যাঁ, ইনডিউসড অ্যাবর্শন ডু নট ইনক্রিজ দ্য রিস্ক অফ আ লং টার্ম মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল প্রবলেম। হ্যাঁ, এবং যখন ধরো অত্যন্ত সেফ ওয়েতে যখন তোমার গর্ভপাত করানো হবে, তুমি মনে করবে এটা কিন্তু লং টার্ম তোমার মেন্টাল এবং ফিজিক্যাল কোনো প্রবলেম কিন্তু দেবে না, সেফেস্ট ওয়েতে তুমি যদি করাও। হ্যাঁ, কিন্তু যখন তুমি আনসেফ উপায় অবলম্বন করছো, আনস্কিলড পার্সনসের দ্বারা বা ইন্ডিভিজুয়ালের দ্বারা, আনসেফ অ্যাবর্শন পারফর্ম বাই আনস্কিলড ইন্ডিভিজুয়াল, এমন কোন লোকের কাছে যাচ্ছ, আনস্কিলড, সে কিছু জানে না, তাকে দিয়ে বিভিন্ন রকম মেসাজের দ্বারা, হ্যাঁ, তোমার কিন্তু অ্যাবর্শন হচ্ছে। তুমি মনে রাখবে, লং টার্ম এফেক্ট থাকবে তোমার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে, লং টার্ম এফেক্ট থাকবে যদি এই আনসেফ অ্যাবর্শন গুলো করা হয়।
So, unsafe abortion performed by unskilled individual and hazardous equipment, যে ইকুইপমেন্ট গুলো গর্ভপাতের জন্য প্রয়োজনীয়ই নয়, হ্যাঁ সেই রকম হ্যাজার্ডিয়াস তোমার শরীরের জন্য, তোমার সন্তানের জন্য প্রচন্ডভাবে হ্যাজার্ডিয়াস ইকুইপমেন্ট সেখানে ব্যবহার করা হয়। অ্যান্ড আনস্যানিটারি ফেসিলিটিস কস্ট বিটুইন 22,000 and 44,000 ডেথস অ্যান্ড 6.9 million হসপিটাল অ্যাডমিশন ইচ ইয়ার। বলছে এই কারণে, শুধুমাত্র এই আনসেফ অ্যাবর্শন মানে মানে করার কারণে, ঠিক আছে, প্রায় প্রতি বছর 22,000 থেকে 44,000 মেয়ের কিন্তু ডেথ হয়, তার মৃত্যু হয়। এবং বলছে অল ওভার দ্য ওয়ার্ল্ড 6.9 মিলিয়ন উইমেন, হ্যাঁ, হসপিটালাইজড এভরি ইয়ার। এই কারণে শুধুমাত্র আনসেফ অ্যাবর্শন অ্যাপ্লাই করার জন্য তার পরবর্তীকালে এতটা মেন্টাল এবং ফিজিক্যাল হ্যাজার্ডস হয়, হ্যাঁ এতটা ক্ষতি হয়, তার সারা জীবনের ক্ষতি হয়ে যায়। কিন্তু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্টেটস দ্যাট অ্যাক্সেস টু লিগাল, safe and comprehensive abortion care, including post-abortion care, is essential for the attainment of the highest possible level of sexual and reproductive health. অর্থাৎ এটা অ্যাক্সেস করার প্রত্যেকটা মেয়ের অধিকার আছে, লিগাল রাইটস আছে, সে অ্যাবর্শন করতে পারে। প্রত্যেকটা মেয়ের লিগাল রাইটস রয়েছে, নিচে আলোচনা করব। সুতরাং অ্যাবর্শনের সময় যে কম্প্রিহেন্সিভ কেয়ারটা তার প্রয়োজন, তার যে যত্নটা প্রয়োজন, ইনক্লুডিং পোস্ট অ্যাবর্শন কেয়ার, তুমি বিশ্বাস করবে না, অ্যাবর্শন হওয়ার পরে 6 মাস তোমাকে কিন্তু প্রচন্ডভাবে তোমাকে কিন্তু সচেতন থাকতে হবে, তোমাকে কিন্তু কেয়ারের মধ্যে থাকতে হবে, হ্যাঁ। এবং সেটা কিন্তু পরবর্তীকালে তোমার সেক্সুয়াল যে হেলথ, সেক্সুয়াল কিন্তু এটা একটা হেলথ বলতে পারো, এটাকে স্বাস্থ্য বলতে পারো। সেক্সুয়াল হেলথ মানে মানে সুস্বাস্থ্য থাকা কিন্তু ভীষণভাবে জরুরি, সেটা তোমরা সবাই বুঝতে পারবে। সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথের জন্য এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে অ্যাবর্শনের সময়ও যেমন একটা মেয়ের যে কেয়ার নেওয়া হবে, পোস্ট অ্যাবর্শন পিরিয়ডেও কিন্তু সেই মেয়েটার সেইভাবেই কেয়ার নিতে হবে। এতেই তার কিন্তু মেন্টাল এবং ফিজিক্যাল যে ফিটনেস, সেই ফিটনেসটা কিন্তু বজায় থাকবে। হিস্টোরিক্যালি আমার দেখতে পাওয়া যায়, ইতিহাসগতভাবে এটা দেখতে পাওয়া যায় যে অ্যাবর্শনস হ্যাভ বিন অ্যাটেম্পড ইউজিং হার্বাল মেডিসিন। মানে ইতিহাস পর্যালোচনা করে দেখি, গর্ভপাত যে শুধুমাত্র এখনকার দেশে হচ্ছে তা কিন্তু না, ইতিহাসেও কিন্তু আমরা এরকম বারবার করে দেখতে পাই, তখনও কিন্তু অ্যাবর্শন হতো, ঠিক আছে, তখনও কিন্তু গর্ভপাত করানো হতো। এবং সেখানে অ্যাবর্শনস হ্যাভ বিন অ্যাটেম্পড ইউজিং হার্বাল মেডিসিন, এবং সেখানে বিভিন্ন ধরনের হার্বাল মেডিসিন অ্যাপ্লাই করা হতো। হ্যাঁ, শার্প টুলস, তুমি ভেবে দেখেছো, অ্যাবর্শন করার জন্য বিভিন্ন ধরনের শার্প টুলস তখন ব্যবহার করা হতো। ফোর্সফুল ম্যাসেজ, জোর করে পেটের মধ্যে চাপ প্রদান করে, আমার বলতে গেলেই শরীর খারাপ লাগছে, ধরো মানে জোর করে পেটের মধ্যে চাপ প্রদান করে মেসেজের মাধ্যমে ফোর্সফুলি তাকে কিন্তু তোমার ইয়ে করা হতো, হ্যাঁ, অ্যাবর্ট করানো হতো, অ্যাবর্শন হতো। এবং এগুলো হচ্ছে, এবং আদার্স অনেক ট্র্যাডিশনাল মেথড আছে, যে মেথডের মাধ্যমে তখনকার দিনে অ্যাবর্শন হতো এবং এখনকার দিনেও হয়। এবং এগুলো কিন্তু মোস্ট আনসেফ অ্যাবর্শন, হ্যাঁ, এটাতে কিন্তু মায়েদের প্রচন্ড পরিমাণে শারীরিক এবং মানসিক ক্ষতি হয়, যে ক্ষতি লাইফ লং, এবং অনেক মা কিন্তু এই ধরনের অ্যাবর্শনের ফলে তারা কিন্তু মারা যায়। হ্যাঁ, এই মারা যাওয়ার পরিমাণ নেহাত কিন্তু কম নয়। হ্যাঁ, মানে প্রতি বছর 22 থেকে 44,000 মেয়ে কিন্তু এর দ্বারা মারা যায়। অ্যারাউন্ড 73 মিলিয়ন অ্যাবর্শনস আর পারফর্ম ইচ ইয়ার ইন দ্য ওয়ার্ল্ড। মানে বলছে আজকের ডেটা দিয়ে আমি বলছি, কারণ এটা আমি উইকিপিডিয়া থেকে পুরো ইনফরমেশন নিয়ে পড়াচ্ছি, কারণ তোমাদের এখান থেকেই প্রশ্ন আসবে। এবং বলছে যে অল ওভার ওয়ার্ল্ডে বর্তমানে 73 মিলিয়ন, 73 মিলিয়ন মানে বোঝো তো, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ। হ্যাঁ, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, 10 মিলিয়ন মানে 1 ক্রোর, আর 73 মিলিয়ন মানে হচ্ছে 7,30,00,000 মানে অ্যাবর্শন, হ্যাঁ, ইচ ইয়ার প্রতি হয়। মানে বুঝতে পারছো, অ্যারাউন্ড 73 মিলিয়ন অ্যাবর্শনস আর পারফর্মড ইচ ইয়ার ইন দ্য ওয়ার্ল্ড। প্রত্যেক বছরে আমাদের অল ওভার ওয়ার্ল্ডে এত পার্সেন্ট অ্যাবর্শন হয়। এবং তার মধ্যে খুব মানে ক্ষতিকারক একটা বিষয়, মানে চমকানোর মতো বিষয়, এই অ্যাবর্শনের মধ্যে অল ওভার ওয়ার্ল্ডে 45% ডান আনসেফলি, এবং তার মধ্যে 45%ই কিন্তু আনসেফ উপায় অবলম্বন করেই সেখানে কিন্তু অ্যাবর্শন করানো হয়।
অ্যাবর্শন রেটস চেঞ্জড লিটল বিটুইন 2003 অ্যান্ড 2008। বলছে এই অ্যাবর্শনের রেটসটা বছরকে বছর খানিকটা পরিমাণে চেঞ্জেস হয়। এবং অনেকটা পরিমাণে এখনকার দিনে, আগে দেখো মা বাবারা অনেক বেশি তারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারতেন না, হ্যাঁ, এবং এই কারণে তখন কিন্তু অনেক সন্তান হতো। তুমি দেখো 5টা 6টা 10টা সন্তান সেখানে হচ্ছে। তখন ফ্যামিলি প্ল্যানিং বিজ্ঞান এত উন্নত ছিল না বলে তখন তারা এত ফ্যামিলি প্ল্যানিং করতে পারতেন না, এবং তার ফলে কিন্তু 5টা 6টা 10টা বাচ্চা একসাথে তারা মানুষ হচ্ছে। এবং সত্যি সত্যি অবাক কাণ্ড, আমরা তো ভাবলে অবাকই হই, হ্যাঁ, যে কি করে এটা সম্ভব। হ্যাঁ, এবং সেখানে মায়ের স্বাস্থ্য, অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে এটা দেখা যেত যে 10টা সন্তান পরপর হচ্ছে 10জনই মারা গেছে, জন্মের সময় 10জনই মারা গেছে। আবার অনেক সময় দেখা যেত যে মায়েরা কিন্তু সেই সময় মায়েদের স্বাস্থ্য বাবাদের স্বাস্থ্য অনেক অনেক ভালো ছিল, তখন তারা অনেক পুষ্টিকর খাবার খেতেন। এখন তো আমাদের সব পয়জনাস খাবার আমরা খাই, এই জন্য আমাদের অনেক লাইফস্টাইল ডিসঅর্ডার হয়েছে, আমরা একটা সন্তানই জন্ম দিতে পারছি না। এখন তুমি দেখছো যে সন্তান নর্মালি হচ্ছে না বলে আইভিএফ সিস্টেমের মতো কত রকম সিস্টেম চলে এসছে। হ্যাঁ, তার কারণ কি? কারণ আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডার, আমরা এত খারাপ খাবার খাই, আমরা এত খারাপভাবে দৈনন্দিন জীবনে চলাফেরা করি, তার জন্য আমার স্বাস্থ্য নিজেরই এত খারাপ যে আমি একটা সন্তানকে কি করে জন্ম দেবো। একটা সন্তানকে জন্ম দেওয়ার জন্য অনেক ফিজিক্যাল স্ট্রেংথ থাকা প্রয়োজন হয়, ঠিক আছে। এবং এই কারণে আগেকার দিনে ফ্যামিলি প্ল্যানিং করতে পারতো না, হ্যাঁ, এবং সেখানে কিন্তু জন্মের মানে নিয়ন্ত্রণ ছিল না, বার্থ কন্ট্রোল ছিল না, হ্যাঁ। এবার এখন তো ধরো ধীরে ধীরে মানুষ কিন্তু বুঝতে শিখেছে, বার্থ কন্ট্রোল হচ্ছে, হ্যাঁ, সে জানে যে একটার বেশি সে সন্তান নেবে না বা দুটোর বেশি সন্তান নেবে না। অ্যাজ অফ 2018, 37% অফ দ্য ওয়ার্ল্ড উইমেন had access to legal abortion উইদাউট লিমিটস অ্যাজ দ্য রিজন। এবং দেখা যাচ্ছে 2018-তে দাঁড়িয়ে, 18-র কথা আমি বলছি, 18-তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে পুরো অল ওভার ওয়ার্ল্ডের মেয়েরা অনেক বেশি পরিমাণে লিগাল অ্যাবর্শনের পথে কিন্তু তারা অ্যাপ্লাই করছে। ধীরে ধীরে মানুষ সচেতন হচ্ছে, মেয়েরা সচেতন হচ্ছে। আগেকার দিনে কিন্তু তারা অনেক সচেতন ছিল না। ধীরে ধীরে সচেতনতার হার বাড়ছে, এবং তোমাদের মধ্যেও কিন্তু সচেতনতা জাগ্রত করতে হবে। Countries that permit abortions have different limits on how late in pregnancy abortion is allowed. ডিফারেন্ট কান্ট্রিতে, ডিফারেন্ট দেশে, এক একটা দেশে এক এক রকম অ্যাবর্শনের নিয়ম রয়েছে, এক এক ধরনের এক একটা অ্যাবর্শনের ধরো লিগাল রাইটস রয়েছে। এবং সেখানে অদ্ভুতভাবে ধরো আগে যেখানে, হ্যাঁ, অ্যাবর্শনকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছিল, যেমন সুইডেন বলো বা আগে ডেনমার্ক বলো, হ্যাঁ, বা এই সুইডেন আর ডেনমার্ক ছাড়া প্রায় সকল দেশে বলতে পারো, দুটো দেশেই শুধুমাত্র আইনতভাবে সিদ্ধ ছিল অ্যাবর্শন, হ্যাঁ, সেটা হচ্ছে সুইডেন আর ডেনমার্ক। এবার এই সুইডেন আর ডেনমার্ক ছাড়া প্রায় প্রায় সকল দেশে কিন্তু গর্ভপাত অবৈধ ছিল আগে। কিন্তু বর্তমানে তোমার বর্তমান পরিস্থিতিতে বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে, হ্যাঁ, অনেক জায়গার কিন্তু আইন পরিবর্তন করা হয়েছে। যেমন গ্রেট ব্রিটেনের আইন পরিবর্তন করা হয়েছে, এবং আইন পরিবর্তন করে কিন্তু গর্ভপাতকে সেখানে অনুমোদন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে, হ্যাঁ, একটি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটি রায়দান করে 1973 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট রায়দান করে সেখানে কিন্তু গর্ভপাতকে অনুমোদন করে দেয়। এবং অনেক ক্ষেত্রে কিন্তু গর্ভপাতের নিয়মগুলো এক্ষেত্রে আলাদা আলাদা হয়, এবং সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে সেই ক্ষেত্রে বলা হয় গর্ভধারণের প্রথম 6 মাসের মধ্যে গর্ভপাত করানোটা হচ্ছে তোমার আইনসঙ্গত। কিন্তু যখনই সেটা তোমার 6 মাস পেরিয়ে যাবে, সেখানে কিন্তু তুমি আর গর্ভপাত বা তুমি সেখানে অ্যাবর্শন করাতে পারবে না। সুতরাং এক একটা দেশে এক এক রকমের গর্ভপাত সংক্রান্ত নিয়ম আছে। কান্ট্রিজ দ্যাট পারমিট অ্যাবর্শনস হ্যাভ ডিফারেন্ট লিমিটস অন হাউ লেট ইন প্রেগনেন্সি অ্যাবর্শন ইজ অ্যালাউড। কতটা লেটে, যত আগে তুমি করবে তত ভালো, হ্যাঁ। গর্ভধারণের প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ 4 সপ্তাহ, খুব বেশি হলে 8 সপ্তাহ, ঠিক আছে, তার মধ্যে তুমি অ্যাবর্শন করো, ঠিক আছে, গর্ভপাত করো, ঠিক আছে। কিন্তু যখন একটা ওয়েল বডি একটা স্ট্রাকচার্ড হয়ে যায়, সে যখন অক্সিজেন গ্রহণ করতে শুরু করে, মায়ের শরীর থেকে বিভিন্ন ধরনের নিউট্রিশন নিয়ে সে বড় হতে শুরু করে, তখন বলছে যে সেই সময় কিন্তু অ্যাবর্শন করানোটা মোটেও যুক্তিসঙ্গত নয়। এবং অনেক ক্ষেত্রে কিন্তু তার মায়েদেরও কিন্তু তোমার প্রাণহানির আশঙ্কা থাকে, তারপরে হলে, তার আগে হলে কিন্তু এই আশঙ্কাটা থাকে না। সুতরাং মেয়েদের কিন্তু খুব সচেতন হতে হবে যে কখন মানে সে হচ্ছে, এই টাইম ফ্রেমটা কিন্তু তাকে সবসময় মাথায় রাখতে হবে।
So abortion rates are similar between countries that restrict abortion and countries that broadly allow it. কোনো কোনো কান্ট্রি কিন্তু অ্যাবর্শনকে ডিনাই করে, রেস্ট্রিক্ট করে দিয়েছে, রেস্ট্রিক্ট অ্যাবর্শনের কথা বলে। আবার কোনো কোনো কান্ট্রি কিন্তু দেখা যায় যে তোমার একটা ব্রড ভিউ, হ্যাঁ, ব্রড ভিউ তারা দিচ্ছে এই বিষয় সম্পর্কে। তো দিস ইজ পার্টলি বিকজ কান্ট্রিজ হুইচ রেস্ট্রিক্টস অ্যাবর্শন টেন্ড টু হ্যাভ হায়ার আনইনটেন্ডেড প্রেগনেন্সি রেটস। যাই হোক, গ্লোবালি, হ্যাঁ, গ্লোবালি there has been a widespread trend towards greater legal access to abortion since 1973। অর্থাৎ এই যে এখনই বললাম 1973 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট একটি রায়দান করে বলল যে গর্ভধারণের প্রথম 6 মাসের মধ্যে গর্ভপাত করানোর অধিকার প্রত্যেকের কিন্তু রয়েছে। ঠিক আছে, এবং 1973 সালের পর ধীরে 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 কিন্তু গর্ভপাতের যে আইন, সেই আইন কিন্তু সব জায়গায় তোমার ছড়িয়ে পড়ে, সব দেশে ছড়িয়ে পড়ে। কিন্তু প্রথম থেকে এটা জেনে রাখবে যে তোমার সুইডেন এবং ডেনমার্ক, এই দুটো দেশে কিন্তু প্রথম থেকেই গর্ভপাত আইনত সিদ্ধ ছিল। বাকি দেশে নিষিদ্ধ ছিল, কিন্তু পরবর্তীকালে কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে বা সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটা কিন্তু লিগালাইজ হয়ে যায়। 1973 সালের পর ব্যাপকভাবে লিগালাইজ হয়। কিন্তু লিগালাইজ হয়েও এখনো অবধি, হ্যাঁ, বাট দেয়ার রিমেন্স ডিবেট উইথ রিগার্ড টু মরাল, রিলিজিয়াস, এথিক্যাল অ্যান্ড লিগাল ইস্যু। কিন্তু এই গর্ভপাতের যে মরাল ইস্যুস, নৈতিক নৈতিক যে ধরো ইস্যু বা রিলিজিয়াস ইস্যু, এথিক্যাল ইস্যু, লিগাল ইস্যু কিন্তু এখনো গর্ভপাতকে নিয়ে রয়েছে। যদিও লিগালি এগুলো সবই আইনত সিদ্ধ হয়ে গেছে, কিন্তু বিভিন্ন দিক থেকে মরালি, রিলিজিয়াসলি বা এথিক্যালি, লিগালি, মানে এথিক্যালি বিশেষ করে, হ্যাঁ, একে কিন্তু অপোজ করছে অনেকে, হ্যাঁ, আর্গিউ করছে, হ্যাঁ, যে না, গর্ভপাত কখনো আইন সিদ্ধ হওয়া ঠিক নয়, কারণ এথিক্যালি এটা কিন্তু কারেক্ট নয়, এথিক্যালি দিস ইজ ভেরি ভেরি রং। কেন তারা মনে করছে যে এথিক্যালি দিস ইজ ভেরি ভেরি রং? দোজ হু অপোজ অ্যাবর্শন, যারা অ্যাবর্শন মানে অ্যাবর্শনকে যারা অপোজ করছে, যার বিরোধিতা করছে, তারা অফেন আর্গুই করছে দ্যাট অ্যান এমব্রয় অর ফেটাস ইজ আ পার্সন উইথ আ রাইট টু লাইফ। অর্থাৎ তারাও একটা পার্সন, তারাও একটা মানুষ, একটা এমব্রয়, একটা ফেটাস, তার অনন্ত সম্ভাবনা রয়েছে, তারাও একটা মানুষ, তার কিন্তু রাইট টু লাইফ, অর্থাৎ তার কিন্তু বেঁচে থাকার অধিকার রয়েছে। একটা ভ্রূণ যখন মাতৃগর্ভে প্রথম জন্মায়, তার বেঁচে থাকার অধিকার থাকে। এই বেঁচে থাকার অধিকারকে তোমরা অস্বীকার করতে পারো না। এবং এবং এই কারণ দর্শিয়ে তারা কিন্তু অ্যাবর্শনকে চরমভাবে অপোজ করছে। হ্যাঁ, কিন্তু অন্যদিকে, এবং তারা, হ্যাঁ, ইকুয়েট অ্যাবর্শন উইথ মার্ডার, এবং তারা অনেকটা ক্ষেত্রে কিন্তু অ্যাবর্শনকে বা গর্ভপাতকে মার্ডার বা হত্যা করার সঙ্গে, এই জন্য শব্দটা হয়তো এসছে, হ্যাঁ, যে ভ্রূণ হত্যা করা, হত্যা করার সঙ্গে তারা এটাকে সমতুল্য বলে মনে করেন। কারণ তারা মনে করেন এখানে একটা মানুষের, একটা পার্সনের রাইট টু লাইফ, অর্থাৎ বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকারটাকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। ঠিক আছে, এটা কিন্তু তারা মনে করেন। হ্যাঁ, এবং এই কারণে তারা কিন্তু অ্যাবর্শনকে এখনো এথিক্যালি, মানে রিলিজিয়াসলি অর মোরালি তারা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেন না অ্যাবর্শনকে। দোজ হু সাপোর্ট অ্যাবর্শনস লিগালি, কিন্তু যারা অ্যাবর্শনকে, যারা লিগালি সাপোর্ট করে, হ্যাঁ, যারা লিগালি বলছে যে না, এটা ঠিক আছে একদম, অফেন আর্গিউ দ্যাট ইট ইজ আ উইমেন্স রিপ্রোডাক্টিভ রাইটস। এই শব্দটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, যে যারা লিগালি সাপোর্ট করছে অ্যাবর্শনকে, যে বলছে না একদম ঠিক, এই অ্যাবর্শন পদ্ধতি চালু থাকা উচিত, হ্যাঁ, লিগালাইজ হওয়া উচিত, তারা আর্গিউ করছে ইট ইজ অ্যান উইমেন্স রিপ্রোডাক্টিভ রাইটস। এবং একে তারা একটা মেয়েদের রিপ্রোডাক্টিভ রাইটস তারা বলেন। হ্যাঁ, এইবার তোমার কাছে প্রথম একটা শব্দ হলো যে হোয়াট ইজ কল্ড উইমেন্স রিপ্রোডাক্টিভ রাইটস। কাকে বলা হয় একটা মেয়েদের রিপ্রোডাক্টিভ রাইটস? বলছে, জেনে রাখো, হ্যাঁ, এটা অনেক সচেতনতামূলক একটা ক্লাস বলতে পারো। দ্য রাইট, ভালো করে আগে জেনে রাখো, পরে লিখো। দ্য রাইট টু রিপ্রোডাক্টিভ চয়েস মিনস দ্যাট উইমেন হ্যাভ আ রাইট টু চুজ ওয়েদার অর নট টু রিপ্রোডিউস। কাকে, একটা মেয়ের শরীরের উপরে যেহেতু পুরোটা নির্ভর করছে, একটা মেয়ের এই অধিকার আছে, এটা একটা হিউম্যান রাইটস এর মতো, মানবাধিকার, মানবাধিকারের মতো, এটা একটা মানবাধিকার বলতে পারো। মেয়েদের এটা অধিকার, মেয়েদের এটা
মানবাধিকার যে একটা মেয়ের রাইট টু চুজ ওয়েদার অর নট টু রিপ্রোডিউস, জন্ম কাকে দেবে বা না দেবে তার সম্পূর্ণভাবে চুজ করার যে অধিকার, সেই অধিকার মেয়েদের রয়েছে, ইনক্লুডিং দ্য রাইট টু ডিসাইড ওয়েদার টু ক্যারি অর টার্মিনেট অ্যান আনওয়ান্টেড প্রেগনেন্সি। একটা প্রেগনেন্সি তার কাছে ওয়ান্টেড না আনওয়ান্টেড, সেটা চয়েস করার সম্পূর্ণ অধিকার একটা মেয়েকে কিন্তু দেওয়া আছে, যে আইদার সে ওটাকে ক্যারি করবে, তার প্রেগনেন্সিটাকে সে ক্যারি করবে, নাকি তাকে সে টার্মিনেট করবে। তার সম্পূর্ণ অধিকার অন্য কাউকে দেওয়া নেই, সেই সম্পূর্ণ অধিকার কিন্তু শুধুমাত্র মেয়েদেরকে দেওয়া আছে। অ্যান্ড রাইট টু চুজ দেয়ার প্রেফার্ড মেথড অফ ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড কন্ট্রাসেপশন, এবং যে গর্ভপাত যে সে করাবে, কোন মেথডে করাবে, প্রেফার্ড মেথড অফ ফ্যামিলি প্ল্যানিং, কিভাবে সে ফ্যামিলি প্ল্যানিং করবে, কিভাবে সে গর্ভপাত করাবে, কিভাবে সে কন্ট্রাসেপশন করাবে, কন্ট্রাসেপশন মানে হচ্ছে গর্ভনিরোধ সে করবে, তার সম্পূর্ণ অধিকার কিন্তু তোমার এই উইমেন্স রিপ্রোডাক্টিভ রাইটসে মেয়েদেরকে দেওয়া হয়েছে। কতটা সংখ্যায় সে সন্তান চায়, হ্যাঁ, কতটা দিন স্পেসিং এ সে সন্তানকে চায়, সেই সমস্ত বিষয়ে মেয়েদেরকে তার অধিকার দেওয়া হচ্ছে এই উইমেন্স রিপ্রোডাক্টিভ রাইটসে। আমি জানি না তোমরা জানতে কি জানতে না, কারণ উইমেন্স রিপ্রোডাক্টিভ রাইটস আর সেট অফ হিউম্যান রাইটস এর, এবং এটা একটা মানবাধিকার, মেয়েদের অধিকার, এটা একটা মানবাধিকার দ্যাট ইনক্লুড দ্য রাইট টু মেক ডিসিশনস অ্যাবাউট সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ। মেয়েদের সেক্সুয়াল হেলথ বলে না, একটা সিনেমায় আমি দেখেছিলাম, এখনো মনে পড়ছে আমার, এত মানে ভালো লেগেছিল সেই সিনেমাটা। আমরা একটা অমিতাভ বচ্চনের একটা সিনেমা দেখেছিলাম, পিঙ্ক। ঠিক আছে, তোমরা দেখেছো কিনা আমি জানি না, আমি দেখেছিলাম অমিতাভ বচ্চনের একটা সিনেমা, সেটা হচ্ছে পিঙ্ক। পিঙ্কে বলা হচ্ছিল নো মিনস নো। ঠিক আছে, একটা মেয়ে কখন সেক্সুয়াল মানে কোনো একটা কাজের সঙ্গে যুক্ত থাকবে, কখন থাকবে না, তার সেক্সুয়াল হেলথ, তার রিপ্রোডাক্টিভ হেলথ, পুরোটাই সেই মেয়েটার উপরে কিন্তু নির্ভর করে। সেখানে কোনো রকম ভাবে তুমি তাকে চাপ প্রদান করতে পারো না। তার কাছে রাইট টু ডিসাইড অন দ্য নাম্বার, স্পেসিং অ্যান্ড টাইমিং অফ চিলড্রেন, কত টাইম ব্যতি রেখে সে একটা সন্তান ধারণ করবে, 1 বছর করবে না 2 বছর করবে, যেহেতু সম্পূর্ণভাবে একটা মেয়েই সেই বিষয়টাকে ক্যারি করে, তার সঙ্গে সঙ্গে তার হেলথ, তার মেন্টাল হেলথ, তার ফিজিক্যাল হেলথ, সবটাই যেহেতু তার সঙ্গে জড়িত থাকে। হ্যাঁ, সে কোন মেথড অ্যাক্সেস করবে, অ্যাক্সেস টু লিগাল অ্যান্ড সেফ অ্যাবর্শন, কোন মেথড সে অ্যাক্সেস করবে, সব জায়গায় অ্যাক্সেস টু কন্ট্রাসেপশন, গর্ভনিরোধের ক্ষেত্রে কোন মেথড সে অবলম্বন করবে, সেই সমস্ত ক্ষেত্রে একটা মেয়েদেরকে কিন্তু সমস্ত অ্যাক্সেস দেওয়া আছে। অ্যান্ড অ্যাক্সেস টু রেগুলার হেলথ চেক আপ, এবং তাকে যে রেগুলারলি একটা হেলথ চেক আপের মধ্যে থাকতে হবে, সেই সমস্ত বিষয়ে মেয়েদের যে অধিকার, সেই মেয়েদের অধিকারকে কিন্তু বলা হয় উইমেন্স রিপ্রোডাক্টিভ রাইটস। এটা তোমার অধিকার, এটা আমার অধিকার, এটা তোমার অধিকার। নো মিন্স নো বলার ক্ষেত্রেও তোমার অধিকার আছে। নো মিন্স নো, আমার উপরে কেউ জোর করতে পারবে না, কোনো দিক থেকেই না, সে জোর করতে পারবে না। এবং যারা সাপোর্ট করছে, অ্যাবর্শনকে লিগালি সাপোর্ট করছে, তারা বলছে যেহেতু একটা মেয়ের শরীরের সঙ্গে সমস্তটা জড়িত, তার ফিজিক্যাল হেলথ, তার মেন্টাল হেলথ যেহেতু পুরোটা জড়িত, উইমেন্স রিপ্রোডাক্টিভ রাইটসে এটা বলা হচ্ছে যে মেয়েরা সম্পূর্ণরূপে, হ্যাঁ, মতামত দেবে, এবং তারই মতামতের উপরে নির্ভর করে সবকিছু হবে। আদাররা কে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না। তোমার শরীর, তোমার স্বাস্থ্য, তোমার মেন্টাল হেলথ, তোমার ফিজিক্যাল হেলথ, সব তো তুমিই জড়িত তার সাথে, অন্য কেউ এসে তোমার জন্য করে দিয়ে যাবে না, তুমি জানো সেটা। সুতরাং সেইটাকে ক্ষেত্রে কিন্তু এটাকেই কিন্তু বলা হয় উইমেন্স রিপ্রোডাক্টিভ রাইটস। এটা আমাদের মেয়েদের একটা বলতে পারো মানবাধিকার, সেক্সুয়াল হেলথ, মেন্টাল হেলথ, হ্যাঁ, এগুলোকে গঠন করার জন্য। Others favor legal and accessible abortion as a public health measure. Abortion laws and views of the procedure are different around the world. অর্থাৎ অ্যাবর্শনের যে নীতি নৈতিকতা, তার যে লস গুলো রয়েছে, হ্যাঁ, এবং তার যে প্রসিডিওর গুলো রয়েছে, এই প্রসিডিওর গুলো কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন রকম রয়েছে। In some countries, abortion is legal. In some countries, abortion is legal and women have to right to make the choice about abortion. কোনো কোনো দেশে এটা দেখতে পাওয়া যায় যে অ্যাবর্শন একদম লিগাল, আইনত সিদ্ধ হয়ে আছে, এবং মেয়েদের কিন্তু সম্পূর্ণরূপে রাইটস আছে অ্যাবর্শনের পদ্ধতিগুলো চুজ করার ক্ষেত্রে। In some areas, abortion is legal.
হ্যাঁ, অনলি ইন স্পেসিফিক কেসেস। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অ্যাবর্শন লিগাল হয়ে আছে কিছু কিছু দেশে, কিন্তু স্পেসিফিক কেসেসের ক্ষেত্রেই সেটা শুধুমাত্র অ্যাবর্শনটা লিগাল, অন্য কোনো ক্ষেত্রে অ্যাবর্শন লিগাল নয়। কোন কোন ক্ষেত্রে অ্যাবর্শন লিগাল? অ্যাবর্শন লিগাল রেপ কেসের ক্ষেত্রে অ্যাবর্শন লিগাল হয়ে আছে সেই সব দেশে। ইনসেস্ট মানে হচ্ছে মানে কি বলবো এগুলো বাংলায়, মানে শব্দান্তর করলে একটু অন্যরকম ব্যাখ্যা দাঁড়ায়। হ্যাঁ, বা অযাচিত ভাবে, অযাচিত ভাবে কোনো আত্মীয়ের দ্বারা কেউ যখন গর্ভ ধারণ করে ফেলে, হ্যাঁ, দ্যাট ইজ কল্ড দ্য ইনসিস্ট। হ্যাঁ, ফেটাল ডিফেক্টস, অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভ্রূণের অবস্থা ভালো না, তার মধ্যে কিছু ডিফেক্ট আছে, তাকে জন্ম দিতে গেলে মায়ের প্রচুর কষ্ট করতে হবে, মায়ের হেলথ নষ্ট হয়ে যাবে। পোভার্টি মানে হচ্ছে দারিদ্রতা। হ্যাঁ, দারিদ্রতা একটা বড় কারণ। দারিদ্রতার জন্য হয়তো সন্তান সে ধারণ করতে পারছে না, দ্যাট ইজ দ্য পভার্টি অ্যান্ড লিডস টু দ্য উইমেন হেলথ, এবং সেখানে মায়ের স্বাস্থ্য কোনো না কোনোভাবে অবনতি হচ্ছে। এই সমস্ত কারণের জন্য অ্যাবর্শন সিদ্ধ। বাকি তুমি চাইলে পরেই অ্যাবর্শন করতে পারবে না। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই রকম ভাবেই অ্যাবর্শনটা সিদ্ধ হয়ে আছে। তো এর মানে এটাই দাঁড়ায় যে অ্যাবর্শনের যে লস গুলো রয়েছে, যে প্রসিডিওর গুলো রয়েছে, আর ডিফারেন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এক একটা জায়গায় কিন্তু এক এক রকম ভাবে এগুলো কিন্তু সিদ্ধ হয়ে আছে। তার মানে আমরা অ্যাবর্শন বলতে বেসিক্যালি এটাই বুঝবো যে ইনডিউসড অ্যাবর্শন। অ্যাবর্শন বলতে আমরা বেসিক্যালি বুঝি ইনডিউসড অ্যাবর্শন, অ্যান্ড ইনডিউসড অ্যাবর্শন ইজ আ মেডিকেল প্রসিডিওর টু এন্ড আ প্রেগনেন্সি। এটা নিয়ে আমি নতুন করে এটা বলার কিছু নেই যে ইনডিউসড অ্যাবর্শন বা জোরপূর্বক কাউকে গর্ভপাত করানো মানেই হচ্ছে মেডিকেল প্রসিডিওরের দ্বারা। আইন সিদ্ধ তো এটাই, লিগাল ওয়ে তো এটাই যে মেডিকেল প্রসিডিওরের দ্বারা তুমি কিন্তু এটা করতেই পারো। ইন মডার্ন ইংলিশ দ্য টার্ম অ্যাবর্শন when used without further qualification generally refers to induced abortion। এখানে কিন্তু অ্যাবর্শন শব্দটা ইনডিউসড অ্যাবর্শন অর্থেই কিন্তু এখানে শুধুমাত্র প্রয়োগ হয়, সেখানে কিন্তু কোনোভাবে মিসক্যারেজ অর্থে অ্যাবর্শন শব্দটা প্রয়োগ হয় না। এ প্রেগনেন্সি ক্যান বি ইন্টেনশনালি অ্যাবর্ট ইন সেভারাল ওয়েজ। একটা প্রেগনেন্সি কিন্তু অনেক রকম ভাবে, তুমি জানো অলরেডি, এগুলো আর বলছি না, অনেক পদ্ধতিতে এটাকে অ্যাবর্ট করানো যায়। দ্য অ্যাবর্শন মেথড ডিপেন্ড, কিন্তু এই অ্যাবর্শন মেথডটা কিসের ওপরে ডিপেন্ড করে এটাও তোমাদের জেনে রাখা প্রয়োজন। যে অ্যাবর্শন তোমার কোন মেথডে হবে সেটা কিন্তু তোমার সম্পূর্ণভাবে ডিপেন্ড করে, ঠিক আছে, তোমার জেস্টেশনাল এজের উপরে ডিপেন্ড করে। জেস্টেশনাল এজ লিখে রাখো, দাঁড়াও। জেস্টেশনাল এজ কথাটার মানে হচ্ছে প্রেগনেন্সি ক্যান বি ইন্টেনশনালি অ্যাবর্টেড ইন সেভারাল ওয়েজ। সেভারাল ওয়েজে কিন্তু তোমার গর্ভপাত করানো যেতে পারে। The abortion method depends on gestational age. Gestational age কথাটার মানে হচ্ছে এটা, এটা একটা কমন টার্ম টু ডেসক্রাইব হাউ ফার অ্যালং আ প্রেগনেন্সি ইজ। অর্থাৎ তোমার এই গর্ভধারণ যে তুমি করেছো সেটা কত দিন হয়েছে। হ্যাঁ, দিনের ওপর যেটা নির্ভর করছে, কত সপ্তাহ হয়েছে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, এখানে তো সপ্তাহের হিসাবে হয়, উইকের হিসাবে হয়। হ্যাঁ, 8 সপ্তাহ হয়েছে, 10 সপ্তাহ হয়েছে, নাকি 36 সপ্তাহ হয়েছে। হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে কিন্তু তার জেস্টেশনাল এজ। জেস্টেশনাল এজ কথাটার মানে হচ্ছে জেস্টেশনাল এজ কিন্তু মেজার্ড ইন উইকস। সপ্তাহে কিন্তু এটার হিসাব করা হয় ফ্রম দ্য ফার্স্ট ডে অফ আ উইমেন্স লাস্ট মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড। অর্থাৎ একটা মেয়েদের লাস্ট মেনস্ট্রুয়েশনাল পিরিয়ডের যে ডেট, যে ডেট, ফার্স্ট ডেট, হ্যাঁ, সেই ডেট থেকেই কিন্তু এটা কাউন্ট হতে শুরু করে, দিনটা কাউন্ট হতে শুরু করে। এটাও জেনে রাখা তোমাদের জন্য খুবই ভালো যে, আবারও বলছি, জেস্টেশনাল এজ ইজ আ কমন টার্ম ইউজ টু ডেসক্রাইব হাউ ফার অ্যালং আ প্রেগনেন্সি ইজ। জেস্টেশনাল এজ মানে হচ্ছে প্রেগনেন্সিটা কতদিন হলো আছে। দ্যাট ইজ ইউজুয়ালি মেজার্ড ইন উইকস। এটা কিন্তু মেনলি সপ্তাহে হিসাব করা হয়, 1 সপ্তাহ, 36 সপ্তাহ, 37 সপ্তাহ, এই সপ্তাহে হিসাব করা হয়। অ্যান্ড মেজার্ড ইন উইকস ফ্রম দ্য ফার্স্ট ডে। হ্যাঁ, এবং এই জেস্টেশনাল উইকটা কবে থেকে শুরু হয় প্রেগনেন্সির ক্ষেত্রে এটা জেনে রাখো, যে মেজার্ড ইন উইকস ফ্রম দ্য ফার্স্ট ডে অফ দ্য উইমেন্স লাস্ট মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড। অর্থাৎ তোমার যে লাস্ট মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হচ্ছে তার প্রথম দিন থেকে, যে দিন থেকে তোমার ওই মেনস্ট্রুয়েশনাল পিরিয়ডটা শুরু হয়েছে, সেই ফার্স্ট ডেট থেকে কিন্তু এই জেস্টেশনাল এজ কিন্তু কাউন্ট করা হচ্ছে। সেইখান থেকে তোমার কিন্তু সপ্তাহ শুরু হচ্ছে প্রেগনেন্সির। ওইখান থেকে তোমার ধরা হচ্ছে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ। This is because conception usually occurs about 2 weeks after the first day of the women's last menstruational period। এখানে এটাই শুধু জেনে রাখবে যে জেস্টেশনাল এজ তখন থেকে প্রেগনেন্সির ক্ষেত্রে কাউন্ট করা হয়, তোমার লাস্ট মেনস্ট্রুয়েশনাল পিরিয়ডের ফার্স্ট ডে থেকে কিন্তু এটা কাউন্ট করা হয়।
হ্যাঁ, এবং একটা অ্যাবর্শনের মেথড কিন্তু ডিপেন্ড করে কার উপর, একটা এমব্রয় এবং একটা ফেটাসের জেস্টেশনাল এজের উপরে। মানে তার মানে ওটা কি 1 সপ্তাহ বয়স, ওর 1 সপ্তাহ বয়স, 2 সপ্তাহ, 8 সপ্তাহ হলে হ্যাঁ তুমি ওষুধ খেয়ে তোমার হয়ে যাবে, যে কোনো রকম মেডিকেশনের দ্বারা বা মেডিসিনের দ্বারা তোমার হয়ে যাবে। কিন্তু যখন দেখা যাবে যে ভ্রূণের বয়স বেড়ে গেছে, হ্যাঁ 12 সপ্তাহ হয়ে গেছে, 14 সপ্তাহ হয়ে গেছে, 16 সপ্তাহ হয়ে গেছে, তারপরে কিন্তু তোমার আদার মেথড সেখানে অ্যাপ্লাই করতে হবে। কারণ সেই সময় কিন্তু ফেটাস অর এমব্রয় হুইচ গেনস মাস অ্যাজ দ্য প্রেগনেন্সি প্রসেসেস। হ্যাঁ, এবং সেখানে কিন্তু সে তার গেন হয়, তার বডি ওয়েট গেন হয়, তার মাস গেন হয়। হ্যাঁ, প্রথম তো 8 সপ্তাহ ধরে তাকে আমরা এমব্রয়ই বলি। 8 সপ্তাহ মানে 9 সপ্তাহের প্রথম থেকে শুরু করে 36 সপ্তাহ অবধি, মানে জন্ম হওয়ার আগে অবধি তাকে আমরা ফেটাস বলি। এবং সেই ফেটাস অবস্থায় সে কিন্তু তার বডি ওয়েট প্রচুর পরিমাণে গেন করে। হ্যাঁ, অ্যাবর্শন লস, regional availability and the personal preferences of the women and her doctor may inform the women's choice of a specific abortion procedure। এবং এখানে ডাক্তারের সাথে আলোচনা করে সেই মেয়েটি কিন্তু নির্ধারণ করবে, সেই মেয়েটিকে এখানে পূর্ণ অধিকার দেওয়া হয়েছে, আমাদের আইনে পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। কেউ তোমাকে কোনো রকম কোনো প্রেশারাইজ করতে পারবে না, নো মিনস নো। কেউ প্রেশারাইজ করতে পারবে না মানে তুমি তাকে অধিকার দেবে না তোমাকে প্রেশারাইজ করার জন্য। তুমি যে প্রসিডিওর সেফেস্ট বলে মনে করবে, তোমার ডক্টর, হ্যাঁ তার সাথে তুমি পার্সোনাল প্রেফারেন্সেস নিয়ে আলোচনা করবে, হ্যাঁ তার সাথে ডিসকাস করবে, তুমি যে প্রসিডিওরটাকে নিজের জন্য সেফেস্ট বলে মনে করছো সেই প্রসিডিওরই কিন্তু সেখানে অ্যাপ্লাই করবে। এটাই কিন্তু এখানে ইনডিউস মেথডে এটাই কিন্তু বলা হয়েছে। এবং এর জন্য তুমি জানো যে এর কারণে কিন্তু তোমার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথে কিন্তু কোনো রকম কোনো হার্ম কিন্তু এখানে হবে না। প্রিভেন্টিং দ্য বার্থ অফ আ চাইল্ড হু উইল হ্যাভ আ সিগনিফিকেন্টলি ইনক্রিজ চান্স অফ মর্টালিটি, এগুলো বেড়ে যায়। ঠিক আছে, বা রিডিউসিং আ নাম্বার অফ, আর এগুলোকে বলার দরকার নেই, আশা করি তোমরা বুঝে গেছো। আর স্পন্টেনিয়াস যেটা যে অ্যাবর্শনটা হয়, স্পন্টেনিয়াস অ্যাবর্শন মানেই হচ্ছে তোমার মিসক্যারেজ, তাকেই আমরা spontaneous abortion হিসেবে জানি। Miscarriage is also known as spontaneous abortion is the unintentional expulsion of an embryo and the fetus before the 24 weeks of gestation। ঠিক আছে, আনইনটেনশনালি 24 সপ্তাহের আগেই যদি তোমার মানে ফেটাস যদি তোমার আনইনটেনশনাল ওয়েতে, হ্যাঁ যদি তোমার ইয়ে হয়ে যায়, তখন তাকে কিন্তু বলা হয় গর্ভপাত, বা তাকে কিন্তু বলা হয় আনইনটেনশনাল বা স্পন্টেনিয়াস অ্যাবর্শন। এটাকেই কিন্তু বলা হচ্ছে মিসক্যারেজ। মিসক্যারেজ কতদিন অবধি হতে পারে? 24 সপ্তাহের আগে অবধি তোমার মিসক্যারেজ হতে পারে। জেস্টেশন মানেই হচ্ছে তোমার লাস্ট পিরিয়ডিক্যাল সার্কেলের প্রথম দিন থেকে তোমার তোমার 1 সপ্তাহ হিসেবে সেখান থেকে কাউন্ট হতে শুরু করবে, একদিন দুদিন কাউন্ট হতে শুরু করবে, এবং সেখান থেকে 24 সপ্তাহ অবধি হ্যাঁ তোমার কিন্তু স্পন্টেনিয়াস অ্যাবর্শন কিন্তু তোমার হতে পারে, বা স্পন্টেনিয়াস মিসক্যারেজ তোমার হতে পারে। এ প্রেগনেন্সি দ্যাট এন্ডস বিফোর 37 weeks of gestation results in a live born infant is a premature birth। এবং অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে অনেক ক্ষেত্রেই যে 37 সপ্তাহের আগেই, মোটামুটি ভাবে 37 থেকে 42 সপ্তাহ ধরে, ঠিক আছে, আমাদের কিন্তু এই সময়টাই কিন্তু বাচ্চা জন্ম নেয়, এই পৃথিবীতে বাচ্চা জন্ম নেয়। সো এই প্রেগনেন্সি দ্যাট এন্ডস বিফোর 37 উইকস, অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সি কিন্তু 37 উইকসের আগেই এন্ড হয়ে যায়, এবং তার রেজাল্ট স্বরূপ অনেকের কিন্তু নিউবর্ন ইনফ্যান্ট প্রিম্যাচিওর অবস্থায় জন্মগ্রহণ করে। হ্যাঁ মানে 7 সপ্তাহ হয়ে গেছে, 8 সপ্তাহ হয়ে গেছে, সরি 8 মাস হয়ে গেছে, বা 7 মাস হয়ে গেছে, 30 সপ্তাহ হয়ে গেছে, তখন প্রিম্যাচিওর বার্থ কিন্তু অনেকের হয়। হ্যাঁ, প্রিটার্ম বার্থ বলা হয় তাকে, তাকে বলা হয় প্রিটার্ম বার্থ। হ্যাঁ, এই প্রিটার্ম বার্থ অবস্থাতেও কিন্তু 37 সপ্তাহের আগে কোনো ফেটাস কিন্তু জন্মগ্রহণ করতে পারে। বাট হোয়েন আ ফেটাস ডাইজ ইন ইউটেরিও অর ভায়াবিলিটি অর ডিউরিং ডেলিভারি, ইট ইজ ইউজুয়ালি টার্ম অ্যাজ স্টিল বর্ন অর স্টিল বর্ন বলা হয় এটাকে। হ্যাঁ, প্রিম্যাচিওর বার্থ অ্যান্ড দ্য স্টিল বার্থ আর জেনারেলি নট কনসিডার্ড টু বি দ্য মিসক্যারেজ। এবং এই অবস্থায় যে সন্তান জন্ম হয় তাকে কিন্তু সেগুলোকে মিসক্যারেজ বলা হয় না। মিসক্যারেজ তোমার ওই 24 উইকস অব্দি তোমার মিসক্যারেজ হতে পারে, কিন্তু তার আগে 37 সপ্তাহের আগে, হ্যাঁ যখন তোমার বাচ্চা জন্ম নিচ্ছে, ঠিক আছে, তাকে কিন্তু বলা হয় স্টিল বর্ন, বা তাকে কিন্তু বলা হয় প্রিটার্ম বার্থ, বা তাকে বলা হয় প্রি ম্যাচিওর বার্থ। স্টাডিড অফ প্রেগনেন্ট উইমেন ইন দ্য ইউএস অ্যান্ড চায়না হ্যাভ শোড দ্যাট বিটুইন 40% to 60% অফ এমব্রয়েস ডু নট প্রগ্রেস টু বার্থ। এবং অদ্ভুতভাবে একটা হিসাবে এটা দেখছে চায়নাতে এবং ইউএসএতে, এটা দেখছে যে যতজন সন্তান জন্মগ্রহণ করছে, মানে তার থেকে বেশি 40 to 60% এমপ্লয়েজ কিন্তু বার্থ অব্দি প্রোগ্রেস করতেই পারছে না। এবং বর্তমানে তো এটা আরো অনেক বেশি। অনেক ক্ষেত্রে এটা হয় যে ছেলেমেয়েরা খুব মানে
27 বছর, 28 বছর, 29 বছর বয়সে তারা মনে করে যে দে আর টু ইয়াং, তারা সন্তান নিতে চায় না এবং মনে করে যে না, পরবর্তীকালে আমি যখন চাইবো তখনই আমি সন্তান নিতে পারবো। কিন্তু সেই সময় দেখা যাচ্ছে যে সন্তান কিন্তু কোনোভাবেই তারা আর আসছে না। হ্যাঁ, অ্যান্ড স্টাডিজ অফ প্রেগনেন্ট উইমেনদের উপরে স্টাডিজ করে ইউএস এবং চায়নাতে এটা দেখা যাচ্ছে, হ্যাভ শোন দ্যাট বিটুইন 40% to 60% অফ এমব্রয়েজ ডু নট প্রগ্রেস টু বার্থ। বার্থ অব্দি তারা পৌঁছতেই পারছে না। দ্য ভাস্ট মেজরিটি অফ মিসক্যারেজ অকার্স বিফোর দ্য উইমেন ইজ অ্যাওয়্যার দ্যাট শি ইজ প্রেগনেন্ট। এবং ভাস্ট মেজরিটি মিসক্যারেজ কখন হচ্ছে তুমি জানো? যা যে মেয়েরা সচেতনই নয় যে তারা প্রেগনেন্ট, এবং তার আগেই তাদের মিসক্যারেজ হয়ে যাচ্ছে। ভাস্ট মেজরিটি মেয়েদের মিসক্যারেজ তখনই হচ্ছে, দ্য ভাস্ট মেজরিটি অফ মিসক্যারেজ অকার্স বিফোর দ্য উইমেন ইজ অ্যাওয়্যার দ্যাট শি ইজ প্রেগনেন্ট। তুমি অ্যাওয়্যারই না, তুমি সচেতনই নও যে তুমি প্রেগনেন্ট এখন, ঠিক আছে, কিন্তু তার আগেই তোমার মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এবং মিসক্যারেজটাকেও অনেকে ধরতে পারছে না যে তার যে মিসক্যারেজ হয়ে গেছে। অ্যান্ড মেনি মিসক্যারেজেস অ্যান্ড তোমার স্পন্টেনিয়াসলি অ্যাবর্ট, মানে মেনি প্রেগনেন্সি স্পন্টেনিয়াসলি অ্যাবর্ট বিফোর মেডিকেল প্র্যাকটিশনার্স ক্যান ডিটেক্ট অ্যান এমব্রয়। মানে কোনো একটা মেডিকেল প্র্যাকটিশনার বা কোনো একটা ডাক্তারের কাছে যাওয়ার আগেই, ঠিক আছে, এমব্রয়টাকে ডিটেক্ট করার আগেই তোমার স্পন্টেনিয়াসলি কিন্তু প্রেগনেন্সি, তোমার কিন্তু মিসক্যারেজ হয়ে যাচ্ছে। মানে খুবই খারাপ মানে একটা ব্যাপার কিন্তু এটা মেয়েদের জন্য, বা সবার জন্যই, সমাজের জন্য। শুধু মেয়েদের কেন দোষ দেবো, মেয়েদের কথা কেন বলবো, সবার জন্য এটা বলবো। কারণ মেয়েরাই তো জাতির সম্পদ, তাই না? তারাই তো এই জেনারেশনটাকে, জেনারেশন টু জেনারেশন মেয়েরাই তো বাড়িয়ে যাচ্ছে। সো বিফোর 15% to 30% অফ দ্য known pregnancies end in clinically apparent miscarriages। এবং 15 to 30% প্রেগনেন্সি কিন্তু তার আগেই তোমার ধরো মিসক্যারেজ হয়ে যাচ্ছে, ডিপেন্ডিং আপন দ্য এজ অ্যান্ড দ্য হেলথ অফ দ্য প্রেগনেন্ট উইমেন। এবং সেখানে প্রেগনেন্ট উইমেনের এজ ভীষণভাবে ম্যাটার করে, তার হেলথ ভীষণভাবে ম্যাটার করে। বিশেষ করে এজের সঙ্গে সঙ্গে হেলথ ডিটোরিয়েট করে বলে এজটা কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা কিন্তু এখানে পালন করে। 80 of this মানে মিসক্যারেজেস স্পন্টেনিয়াস অ্যাবর্শন হ্যাপেন ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার। এবং অনেকটা ক্ষেত্রে 80% ক্ষেত্রে দেখা যায় যে ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ প্রথম 8 সপ্তাহের মধ্যেই স্পন্টেনিয়াস অ্যাবর্শন কিন্তু তার হয়ে গেছে। তার হাতি ছিল না, সে জানতেই পারেনি, ডাক্তারের কাছে শুদ্ধ পৌঁছতে পারেনি, এমব্রয়ের অবস্থানই জানতে পারেনি, তার আগেই তার মিসক্যারেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং দ্য মোস্ট কমন কজ অফ স্পন্টেনিয়াস অ্যাবর্শন ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমেস্টার ইজ, হ্যাঁ, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস, ক্রোমোজোমের যে অ্যাবনর্মালিটিস রয়েছে অফ দ্য এমব্রয় অফ দ্য ফেটাস, অ্যাকাউন্টিং অফ দ্য অ্যাটলিস্ট 50% অফ দ্য স্যাম্পলড আর্লি প্রেগনেন্সি লসেস, আদার কজেস ইনক্লুডিং ভাস্কুলার ডিজিজের, অনেকের কাছে ভাস্কুলার ডিজিজ রয়েছে, অনেকের প্রি ডায়াবেটিক থাকে, অনেকের ডায়াবেটিসটা এখানে একটা মেন ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে মেয়েদের ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় যে সন্তান জন্ম দেওয়ার সময় সে ডায়াবেটিক হয়ে গেছে, তার মানে ডায়াবেটিস হয়ে যাচ্ছে। অ্যান্ড আদার হরমোনাল প্রবলেম এখানে খুব ইম্পর্টেন্ট হয়, ইনফেকশন ইম্পর্টেন্ট হয়, অ্যান্ড অ্যাবনর্মালিটিস অফ দ্য ইউটেরাস, ইউটেরাসের ওয়ালে অনেক বড় বড় তোমার ইয়ে ধরে থাকে, ধরো টিউমার থাকে, ধরো ইউটেরাসের সাইজ অনেক বড় হয়। এবং এই ধরনের অ্যাবনর্মালিটিসের কারণে 80% স্পন্টেনিয়াস অ্যাবর্শন ফার্স্ট ট্রাইমেস্টারেই সবার কিন্তু হয়ে যাচ্ছে। Maternal age and the women's history is previous spontaneous abortion are the two leading factors associated with the greater risk of spontaneous abortion। হ্যাঁ, এবং এটা কিন্তু মেটার্নাল এজ, একটা মায়ের বয়স এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বারবার করে বলছি, সত্যি সত্যি তোমার যদি ম্যারেজ হয়ে যায় সেটা কোনো ইয়ে না। আমি তোমাকে বলছি যে তাহলে 25-26 বছর বয়সেই, আমাদের যে এখন এত খারাপ লাইফস্টাইল, 25-26 বছর বয়সেই আমি বলবো সন্তান নিয়ে নেওয়ার জন্য। কারণ যত তুমি লেট করবে তোমার ফিজিক্যাল এজ এবং মেন্টাল এজ কিন্তু ধীরে ধীরে করে ডিটোরিয়েট করবে। এখানে দেখছো যে অ্যাডভান্সিং মেটার্নাল এজ, হ্যাঁ, এবং আগেকার সময়ের উইমেন্স হিস্ট্রি অফ দ্য প্রিভিয়াস স্পন্টেনিয়াস অ্যাবর্শন, হ্যাঁ, ইজ দ্য টু লিডিং ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ দ্য গ্রেট রিস্ক অফ দ্য স্পন্টেনিয়াস অ্যাবর্শন। আর স্পন্টেনিয়াস অ্যাবর্শন ক্যান অলসো বি কজড বাই অ্যাক্সিডেন্টাল ট্রমা। এরকম স্পন্টেনিয়াস অ্যাবর্শন অ্যাক্সিডেন্টাল ট্রমার জন্য এভাবে হতে পারে। ইন্টেনশনাল ট্রমা, হঠাৎ করে তোমার মনের মধ্যে ট্রমাটিক কোনো পরিস্থিতি তৈরি হলো, তোমার প্রচন্ড স্ট্রেস, তোমার ডিপ্রেশন, তোমার কষ্ট, এর কারণেও কিন্তু তোমার মিসক্যারেজ হতে পারে। অ্যান্ড ইট ইজ কনসিডার্ড ইনডিউসড অ্যাবর্শন অফ ফেটিসাইড। এবং এটা কিন্তু তোমার ইনডিউসড অ্যাবর্শনেরও একটা বড় কারণ কিন্তু এটা হতে পারে। তোমার স্ট্রেস, তোমার ট্রমা, তোমার ডিপ্রেশন, এটা কিন্তু একটা বড় কারণ স্পন্টেনিয়াস অ্যাবর্শনের জন্য। এবং তোমার ইনডিউসড অ্যাবর্শনের জন্য এগুলো কিন্তু একটা বড় কারণ।
ঠিক আছে। এবং এখানে বিভিন্ন ধরনের মেথড অ্যাপ্লাই করা হচ্ছে। মেডিকেশন একটা বড় মেথড, সেফেস্ট মেথড, যার মাধ্যমে তুমি ফিজিক্যালি এবং মেন্টালি সুস্থ থাকবে। সার্জিক্যাল মেথড একটা নির্দিষ্ট সময়ের পর সার্জিক্যাল মেথড সেখানে অ্যাপ্লাই করা হয়। নিশ্চয়ই এটা করে আলাদা করে আলোচনা করব না। হ্যাঁ, লেবার ইন্ডাকশন, তোমার এগুলো আমি আদার মেথডগুলো নিয়ে আলোচনা করছি না, যার মধ্যে সেফেস্ট মেথড হিসেবে কিন্তু বারবার করে এখানে কিন্তু মেডিকেশনকেই সেফেস্ট মেথড হিসেবে এখানে কিন্তু ধরা হচ্ছে। হ্যাঁ, সেফটি অফ দ্য অ্যাবর্শন মেথড, সেফটি অফ দ্য জেস্টেশনাল এজ, এগুলো আমি আলাদা আলোচনা করেই দিয়েছি, আর দরকার নেই। এখানে তোমার মেন্টাল হেলথ ভীষণভাবে এফেক্ট করে, বিশেষ করে অ্যাবর্শন হলে পরে মেন্টাল হেলথ ভীষণ এফেক্ট করে। বাচ্চা হওয়ার সময়ও মায়েদের মেন্টাল হেলথ এবং তার পরবর্তী সময়ে মায়েদের যে পরিমাণ ট্রিটমেন্ট প্রয়োজন, একটা সন্তান জন্ম দিলেও সেই সন্তান জন্ম হওয়ার পরবর্তী সময় 1 বছর বা 1.5 বছর বা 2 বছর একটা মা যেরকম ভাবে মেন্টাল ডিপ্রেশনের মধ্যে দিয়ে তার কাটে বা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে কাটে, সুতরাং একটা মায়ের যত্ন, ঠিক আছে, সন্তান হওয়ার আগেও যেমন জরুরি, একটা সন্তান হওয়ার পরেও কিন্তু ভীষণ ভীষণভাবে জরুরি, সেটা কিন্তু তার ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথকে বজায় রাখার জন্য। ঠিক আছে, এগুলো তো আলোচনা করলাম। এবং এছাড়াও আরো অনেক আনসেফ অ্যাবর্শনের পদ্ধতি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা হয়। এখানে আমি তোমাদের বলতে চাইছিলাম, দেখাতে চাইছিলাম যে প্রাচীনকালে কি কি রকম পদ্ধতি ব্যবহার করা হতো। আচ্ছা, একটা কাজ করি, আমরা পরের দিনের ক্লাসেই এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আগেকার সময় এনশিয়েন্ট হিস্ট্রিতে আমরা কি ধরনের অ্যাবর্শনের মেথড সেখানে অ্যাপ্লাই করা হতো। সেটা সেফেস্ট মেথড ছিল না, অনেকের ক্ষেত্রেই সেখানে ধরো মায়েদের জীবন নিয়ে প্রচন্ডভাবে সংশয় থাকতো, এবং অনেক ক্ষেত্রে এরকম দেখা যেত যে জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা হচ্ছে সেগুলো কোনোভাবেই এফেক্ট হচ্ছে না বা সেগুলো কোনোভাবেই কাজ হচ্ছে না। হ্যাঁ, এগুলো বিষয় আগে আমরা এতটা অ্যাওয়্যার ছিলাম না, এতটা সচেতন ছিলাম না, কিন্তু বর্তমানে আমরা অনেকটা বেশি সচেতন, হয়তো বা সোশ্যাল মিডিয়ার কারণেও অনেকটা বেশি সচেতন। আমাদের সচেতনতা আমাদের কিন্তু সবার মধ্যে রাখতে হবে। পরিবারের পরিবারের মধ্যে থাকতে হবে, মায়ের মধ্যে থাকতে হবে, তার সন্তান মানে তার স্বামীর মধ্যে থাকতে হবে এই সচেতনতা। যত সচেতনতা থাকবে, এবং বিভিন্ন দেশে তুমি যদি সেফেস্ট উপায়ে অ্যাবর্শন করো, ঠিক আছে, নীতি নৈতিকতার প্রসঙ্গ পড়ে, অ্যাবর্শন যদি সেফেস্ট উপায়ে হয়, অনেক দেশেই কিন্তু এখন অনেক দেশে মানে 90% দেশে কিন্তু অ্যাবর্শন আইনতভাবে সিদ্ধ হয়ে আছে। হ্যাঁ, যদিও তার রুলস রেগুলেশনস গুলো আলাদা, এথিক্যাল পার্সপেক্টিভ আলাদা। কোনো কোনো জায়গায় বলা হচ্ছে যে সার্টেন কেসেসে অ্যাবর্শন কে সিদ্ধ করা হচ্ছে, আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সব ধরনের কেসেই কিন্তু অ্যাবর্শন সেখানে সিদ্ধ হয়ে আছে, আইনত সিদ্ধ হয়ে আছে। ঠিক আছে, এইবার এর পরদিনের ক্লাসে পিটার সিঙ্গার এখানে কনজারভেটিভ ভিউ তিনি এখানে আলোচনা করেছেন। তিনি এখানে লিবারাল আর্গুমেন্ট নিয়ে আলোচনা করে নিজস্ব মত দিয়েছেন যে একটা ফেটাস বা একটা এমব্রয় বা একটা ফেটাস, দুটো তো স্টেট, আমরা তো এটা অলরেডি বুঝেছি। আমি জানি না যে এর আগে তোমরা এই বিষয়টা সম্পর্কে সচেতন ছিলে কিনা। এমব্রয় যখন হচ্ছে তখন 8 সপ্তাহের মধ্যে তাকে এমব্রয় বলা হচ্ছে, তার পরবর্তী টার্ম হচ্ছে তার ফেটাস পিরিয়ড। ঠিক আছে, তাই যদি হয়। হ্যাঁ, এইবার পিটার সিঙ্গার তার গ্রন্থের আগের যে চ্যাপ্টারগুলোতে, তোমরা তো ইন ডিটেল এটার উপরে ক্লাস করেছো, তোমরা দেখেছো যে আগের চ্যাপ্টারগুলোতে পিটার সিঙ্গার বলছেন যে মানুষ মানেই কিন্তু ব্যক্তি হওয়া নয় বা পার্সন হওয়া নয়। হ্যাঁ, আমরা যদি ধরে নিই একটা ব্যক্তিকে হত্যা করার অধিকার নেই, ব্যক্তি মানে কি বা পার্সন মানে কি? পার্সন মানে হচ্ছে যার মধ্যে সেলফ কনসিয়াসনেস রয়েছে, যার মধ্যে ভবিষ্যৎদর্শিতা রয়েছে, যার মধ্যে অতীত দৃষ্টি রয়েছে, এগুলো হচ্ছে অ্যাওয়ারনেস যার মধ্যে রয়েছে, সেই একমাত্র শুধু পার্সন হতে পারে। এবং পিটার সিঙ্গার বারবার করে এটা দেখালেন যে মানুষই যে শুধুমাত্র ব্যক্তি হতে পারে তা কিন্তু না, মানুষ ছাড়া অন্য অনেক প্রাণীরা রয়েছে, যেমন গরিলা রয়েছে, শিম্পাঞ্জি রয়েছে, হ্যাঁ, এবং আদার্স যারা প্রাণীরা রয়েছে তারাও কিন্তু ব্যক্তি হওয়ার যোগ্য। তার মানে তারা হচ্ছে অমানব, কিন্তু তারা পার্সন বা ব্যক্তি হওয়ার তারা যোগ্য। এইবার বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে চলে আসছে এইখানে, যে একটা ভ্রূণ কি আত্মসচেতন, বা একটা ভ্রূণ কি বুদ্ধিবৃত্তি সম্পন্ন? তা একটা ভ্রূণকে কি আইনত ভাবে, বা আইনত কথাটা বলবো না, আইনত তো সব দিক থেকেই সিদ্ধ হয়ে আছে আপাতত গর্ভপাতটা, কিন্তু এথিক্যালি কতটা রাইট? হ্যাঁ, এবং পিটার সিঙ্গার কোন ইয়েটা ভিউজটা তিনি এখানে অ্যাপ্লাই করছেন, সেখানে তিনি কনজারভেটিভদের যে ভিউ, রক্ষণশীলদের যে ধারণা, তাকে তিনি অ্যাকসেপ্ট করছেন। এবং এই প্রসঙ্গে আদার পশুদের ক্ষেত্রেও কিন্তু গর্ভপাত হয়। আদার্স যারা পাখি আছে, আদার্স যারা প্রাণী আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্নভাবে দেখা যায় অ্যাবর্শন তাদের ক্ষেত্রেও হয়। সেই বিষয়টা নিয়েই আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, এবং সেখানে পিটার সিঙ্গারের যে ব্যক্তিগত যে ভিউ, তিনি যেটা প্র্যাকটিক্যাল এথিক্সে আলোচনা করছেন অ্যাবর্শন প্রসঙ্গে আইনত সিদ্ধ কিনা, সেই বিষয়টা নিয়ে নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকের ক্লাসে আমি একটু তোমাদের
সচেতনতামূলক ক্লাস এটা করালাম। হ্যাঁ, যে অ্যাবর্শন কি প্রকৃতভাবে এটা জানো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাবর্শন অ্যান্ড মিসক্যারেজ, কতদিন অবধি সেটা মিসক্যারেজ হয়, কবে থেকে সেটাকে অ্যাবর্শনের মধ্যে ধরা হবে, কি কারণে সেটা হয়, হ্যাঁ কেন সেটাকে সিদ্ধ করা হলো, এই বিষয়গুলো নিয়েই আজকের ক্লাসে ডিসকাস করলাম। আমি জানি না যে কতটা তোমাদের সচেতনতা বাড়লো বা তোমরা বুঝতে পারলে। এতক্ষণ আমি বললাম, এবার তোমরা বলো। অনেক কিছু আমি আলোচনা। ম্যাম, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি ম্যাম, আজকের ক্লাস থেকে অনেক কিছু নতুন জানতে পারলাম। মানে এতদিন মনে মনে একটা ধারণা ছিল অ্যাবর্শন মানে খারাপ। মানে সেটা যে কোনো কারণেই হোক না কেন, অ্যাবর্শন মানেই ভাবতাম যে খারাপ, মানে মেরে ফেলবো, এইরকম একটা ধারণা ছিল। কিন্তু এইটা মানে নতুন ভাবে জানলাম যে নৈতিক দিক থেকে সঙ্গত কিনা, মানে কোন কোন দিক থেকে সঙ্গত বলা হচ্ছে মনে আর রাখবে, কোন কোন দিক উইমেন্স থেকে। রিপ্রোডাক্টিভ রাইটস, উইমেন্স রিপ্রোডাক্টিভ রাইটস, মেয়েদের অধিকার আছে। এটা একটা মানব অধিকার বলতে পারো। উইমেন্স রিপ্রোডাক্টিভ রাইটস ইজ আ সেট অফ হিউম্যান রাইটস দ্যাট ইনক্লুড টু রাইট টু মেক দ্য ডিসিশন অ্যাবাউট সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ। একটা মেয়ের, হ্যাঁ, কবে সে সন্তান জন্ম দেবে, সে সন্তান জন্ম দেবে কি না, কোন পদ্ধতিতে সে অ্যাবর্শন করাবে, সমস্ত কিছুতে একটা মেয়েকে সম্পূর্ণরূপে অধিকার দেওয়া হয়েছে। এটা জানাটা ম্যাম খুব দরকার ছিল প্রত্যেকটা মেয়ের জন্য ম্যাম। এই দ্য রাইট, জেনে ভিডিওটা। রাখো, দ্য রাইট টু হুম। ডিসাইড, দ্য রাইট টু ডিসাইড অন দ্য নাম্বার স্পেসিং, কত সময়ের ব্যবধানে তুমি দুটো সন্তান নেবে বা তিনটে সন্তান নেবে, সেটা তোমার উপরে নির্ভর করছে। অ্যান্ড টাইমিং অফ দ্য চিলড্রেন, কখন তুমি নেবে, ঠিক আছে। অ্যাক্সেস অফ দ্য ইনফরমেশন অ্যান্ড ডিসাইড টু রিপ্রোডাক্টিভ হেলথ, তোমার শরীর সেই উপযুক্ত আছে কিনা তুমি তো সেটা ভালো বুঝবে, অন্য কেউ বলে দিলে কি তাই হবে? তুমি সেটা ভালো বুঝবে যে তোমার রিপ্রোডাক্টিভ হেলথ কেমন আছে, তুমি একটা সন্তান জন্ম দেওয়ার জন্য উপযুক্ত কিনা, তোমার মানসিক স্বাস্থ্য, তোমার শারীরিক স্বাস্থ্য সবটাই উপযুক্ত কিনা, সেটা তুমি ডাক্তারের সাথে নিজে পরামর্শ করে নিজে ডিসাইড করবে। অ্যাক্সেস টু লিগাল অ্যান্ড সেফ অ্যাবর্শন, যাতে তুমি সেফ অ্যাবর্শন করতে পারো, লিগাল অ্যাবর্শন করতে পারো, মেডিকেশনের মাধ্যমে সেটা যেন হতে পারে। অন্য কোনো উপায় কখনো তুমি অবলম্বন করবে না, কারণ অন্য কোনো উপায় এটা অবলম্বন করলে তোমার লং টার্ম, তোমার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথে ব্যাপকভাবে কিন্তু ক্ষতি করবে। সুতরাং আশেপাশে যত লোকই বলুক, প্রচুর মানুষ অশিক্ষিত বলে আজও প্রচুর মেয়েকে কিন্তু এর জন্য জীবন দিতে হচ্ছে, তারা মারা যাচ্ছে, তাদের মেটার্নাল হেলথ ঠিক নেই বলে তারা কিন্তু মারা যাচ্ছে। হ্যাঁ, তো এগুলোকে কন্ট্রাসেপশন, অর্থাৎ কিভাবে তুমি গর্ভনিরোধ করবে কিনা, ঠিক আছে, তুমি গর্ভনিরোধ করবে কিনা, গর্ভনিরোধের উপায় হিসাবে তুমি কোন পথ অবলম্বন করবে, সবটাই একটা মেয়েকে পূর্ণ অধিকার দেওয়া হয়েছে আমাদের হিউম্যান রাইটসে। অ্যান্ড দ্যাট ইজ কল্ড দ্য উইমেন্স রিপ্রোডাক্টিভ রাইটস। হ্যাঁ, মেয়েদের কিন্তু সম্পূর্ণ রূপে অধিকার আছে। অ্যান্ড অ্যাক্সেস টু রেগুলার হেলথ চেক আপ, এবং প্রতি সময়, প্রতি মাস বা প্রতি 6 মাস অন্তর অন্তর, হ্যাঁ, খুব মেয়েদের একটা হেলথ চেক আপের পূর্ণ অধিকার মেয়েদের রয়েছে। কেউ তোমাকে কিছু বললো মানে কি, তুমি একবারে মানে পড়ে গেলে নাকি, রাস্তায় পড়ে গেলে? তোমার কোনো অধিকার নেই, তোমাকে অধিকার দেওয়ার জন্য কনস্টিটিউশন রয়েছে, তোমার অধিকার দেওয়ার জন্য সংবিধান রয়েছে। তোমাকে তোমার অধিকারটা ছিনিয়ে নিতে হবে, কেউ কারোর অধিকার দিয়ে দেয় না। হ্যাঁ, যেচে যেচে কেউ এসে বলবে না তোমাকে যে নাও তোমাকে আমি দিলাম হাতে করে তোমার অধিকারটা, সেটা কেউ দেয় না। সুতরাং অ্যাক্সেস টু রেগুলার হেলথ চেক আপের অধিকার তোমার রয়েছে। হ্যাঁ, এবং তোমার সেক্সুয়াল রিলেশন, হ্যাঁ, তা তোমার পার্টনারের সঙ্গে কখন হবে, কিভাবে হবে, তারও তোমার ধরো যে ইকুয়াল রিলেশনশিপ, তারও অধিকার কিন্তু তোমাকেই দেওয়া হয়েছে। এটা মেয়েদের দেওয়া হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড দ্য উইমেন্স রিপ্রোডাক্টিভ রাইটস। ইকুয়াল রিলেশনশিপস বিটুইন মেন অ্যান্ড উইমেন ইন ম্যাটার অফ সেক্সুয়াল রিলেশনস অ্যান্ড রিপ্রোডাকশন। হ্যাঁ, তোমার বিরুদ্ধে গিয়ে জোর করে তোমাকে দিয়ে কেউই কখনো কোনো কিছু করাতে পারবে না। হ্যাঁ, বা নো মিন্স নো, হতেই পারে না কখনো। তুমি না বললে কেউ তোমাকে হ্যাঁ করতে পারবে না, তার সেটার অধিকার নেই, তোমার অধিকার আছে। এটা হচ্ছে যে, এটাকে বলা হচ্ছে উইমেন্স রিপ্রোডাক্টিভ রাইটস। এটা সম্পর্কে সচেতন হওয়াটা কিন্তু ভীষণ ভীষণ ভাবে জরুরি। আমরা সচেতন নই, সবকিছুকেই অন্যের ঘাড়ে ঠেলে দিই, সে অন্যেরা যা বলবে আমরা তাই করব না। তোমাকে এটা সংবিধানের রাইটস দেওয়া হয়েছে, এইরকম মানবাধিকার তোমাকে দেওয়া হয়েছে। সুতরাং সেটাকে অ্যাপ্লাই করতে শেখো। মানে এখানে আখেরেই মেয়েদের শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হলো, যে না তুমি তোমার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হও, তোমার ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল, মানসিক স্বাস্থ্য। কারণ স্ট্রেস অনেকটা পরিমাণে, স্পন্টিনিয়াস অ্যাবর্শন আর অনেকটা পরিমাণে ইনডিউসড অ্যাবর্শনের পরিমাণ কিন্তু স্ট্রেস বাড়িয়ে দেয়। স্ট্রেস, মানসিক কষ্ট, ডিপ্রেশন, হ্যাঁ, ট্রমা, হ্যাঁ, এগুলো কিন্তু ব্যাপকভাবে তোমার ধরো অ্যাবর্শনের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে বর্তমানে। আর বর্তমানে এত বেশি অ্যাবর্শনও বলবো না, মানে মানে হচ্ছেই না, ধরো বিভিন্ন আদার পদ্ধতি সেখানে অ্যাপ্লাই করতে হচ্ছে বারবার করে, আইভিএফ এর মতো পদ্ধতিও ওখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। তার কারণই হচ্ছে আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডার,
হ্যাঁ, আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডার, আমাদের ফিজিক্যাল মেন্টাল হেলথের অবস্থা এতটা খারাপ যে আমরা ধারণ করতে পারছি না। ধারণ করাটা তো খুব জরুরি না, সন্তান ধারণ করা, এটা সম্ভব হচ্ছে না। এবং এই ম্যাম, কারণেই, হ্যাঁ বলো। বলছি অ্যাবর্শন তো কোনো কোনো ক্ষেত্রে নেই, কিন্তু এইটা ভ্রূণটাকে ছেলে না মেয়ে সেটা কি কি করা যাবে? না, আগে থেকে কখনো প্রি ডিটারমাইন করা যাবে না। তুমি এই সেক্সুয়াল ডিসক্রিমিনেশন করতে পারো না, কখনোই করতে পারো না। এটা যদি হয় তাহলে তো পরিবেশের ভারসাম্য, ইকোসিস্টেম পুরোটা নষ্ট হয়ে যাবে। তুমি কখনোই সন্তান জন্ম হওয়ার আগে, হ্যাঁ, তার আইডেন্টিটি করতে পারো না, ডিসক্লোজ করতে পারো না। কোনো ডাক্তার করতে পারবে না, তাহলে কিন্তু তার ডাক্তারির যে তাকে সেটা কিন্তু তার থেকে কেড়ে নেওয়া হবে। কেউ কিন্তু করতে পারবে না, কারণ মাঝখানের পিরিয়ডটাই এরকম হচ্ছিল। হ্যাঁ, যেখানে হচ্ছে দেখা হচ্ছে যে সন্তান কি আছে, ছেলে না মেয়ে। যদি সেখানে দেখা হচ্ছে সন্তান ছেলে, ছেলে আমার বংশের প্রদীপ, তাহলে মেয়েদেরকে অ্যাবর্ট করিয়ে না। ঠিক আছে, এটা হওয়ার কারণে এটা কিন্তু আইনতভাবে সিদ্ধ হয়ে গেছে যে না, কোনোভাবেই তুমি সন্তান জন্মে, অন্তত আমাদের দেশের কথা বলতে পারি, দেখো এক একটা দেশে এক এক রকম রুলস রেগুলেশনস আছে। আইনত, আইনের দিক থেকে এক এক ধরনের কথা বলা হচ্ছে। কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু কোনোভাবেই আইনত সিদ্ধ নয় যে একটা সন্তান জন্মের আগে তুমি আগে থেকে জেনে যাবে যে তার সেক্সটা কি আছে, সে মেল না ফিমেল। তুমি কখনোই আগে থেকে জানতে পারো না। যদি তুমি জানতে পারো, তুমি মনে রাখো তুমি ইল্লিগাল কাজ করছো, প্রচন্ড ভাবে ইলিগাল। এবং এর দ্বারা সমাজের ভারসাম্য, পরিবেশের ভারসাম্য পুরোপুরিভাবে নষ্ট হয়ে যেতে পারে। একটা টাইমে যদি এরকমই হয়, মানে আমাদের পরিবেশের বা আমাদের সমাজের পার্সপেক্টিভে বলছি, ছেলের সংখ্যা প্রচুর বেড়ে গেল আর মেয়ের সংখ্যা কমে গেল, তাহলে কি হতে পারে সেটা তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই। ছেলে মেয়ের মধ্যে যে ইকুয়ালিটি, সামঞ্জস্য, সেটা যদি রক্ষিত না হয় জন্মসূত্রে, সেটা কি হতে পারে তুমি ভেবে দেখো। তারপরে আমাকে তো সেটা বলতে হবে না, ধর। সুতরাং এটা কোনোভাবেই আইনত সিদ্ধ হতে পারে না, বা আইনত সিদ্ধ নয়। তাহলে তো সব ডাক্তাররাই করে ফেলতো। হ্যাঁ, তারা তো ধরো পেটের মধ্যে ইয়ে করে বলো, ওই যে কি করে, জন্ম হওয়ার আগে বলো ডাক্তাররা, ইউএসজি। ইউএসজি। ইউএসজি করে, ইউএসজি করে তো ডাক্তাররা দেখতেই পান, একটা ডেভেলপমেন্ট তো দেখতেই পান। তার মানে কি ডাক্তাররা পারেন না? পারেন, কিন্তু লিগালি পারেন না। লিগালি পারেন না, কখন তারা করতেই পারেন না। এটা আইনত সিদ্ধ হয়ে আছে। যেটা তিনি যদি করেন, তার ডক্টরের ডিগ্রিটাই চলে যাবে তার। তিনি করতেই পারেন না সেটা। আইনত সিদ্ধ নয়, আমাদের আর ম্যাম ভারতবর্ষে ওইটা, অন্তত আইনত সিদ্ধ নয়, বলো। আর ম্যাম ওটা বললেন না যে হাতুড়ে ডাক্তার, হ্যাঁ, হাতুড়ে হাতুড়ে ডাক্তার, হ্যাঁ, হ্যাঁ। হাতুড়ে ডাক্তার দেখানো মানে খুব খারাপ এমনিতেও। এবং 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 এমনিতেও এবং 40% সপরিবার হাতুড়ে ডাক্তারই দেখায়, এটাও একটা বড় হ্যাঁ কারণ। ম্যাম, হ্যাঁ ম্যাম, হ্যাঁ, একটু তোমার কিছু কোনো হলে এমবিবিএস, আমার তো মনে হয় একটু কিছু হলেও হাতুড়ে ডাক্তার দেখাবো কেন, আমি ভালো ডাক্তার দেখাবো। এক্স্যাক্টলি, আমি সামান্য হাতুড়ে ডাক্তারের হাতুড়ে কাছে ডাক্তার। যায়, তার কাছে বিভিন্ন ধরনের আনসেফ বিভিন্ন টুলস তার কাছে থাকে। কোনো শার্প টুলস থাকে, হ্যাজার্ডিয়াস কোনো ইকুইপমেন্ট থাকে, যেটা তোমার জন্য অত্যন্ত ক্ষতিকারক। পেটের ওপরে প্রেসার ক্রিয়েট করা হয়, হ্যাঁ, চাপ প্রদান করা হয়, এবং তার প্রদানের মাধ্যমে ধরো অ্যাবর্ট করানো হয়, এবং সেটা প্রচন্ডভাবে খারাপ, এবং অনেক সময় মেয়েরা কিন্তু মারা যায় সেই কষ্ট সহ্য করতে না পেরে। কিন্তু তুমি যদি সেফেস্ট উপায় অবলম্বন করো, দিস অ্যাবর্শন ইজ টোটালি লিগাল। যদি তুমি সেফেস্ট উপায় অবলম্বন করো, একদম সঠিক পথ, মেডিকেশনের মাধ্যমে, ডাক্তারকে দেখিয়ে প্রপারলি ট্রিটমেন্টের মাধ্যমে তুমি যদি এটা করো, পরবর্তীকালেও তুমি সন্তান ধারণের ক্ষেত্রে তোমার কোনো বডিতে বা তোমার মেন্টালি কোনো এফেক্ট হবে না। ওটা 2-3 মাস বাদে ধীরে 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 কেটে যাবে। তার জন্য প্রপার ওষুধ খেতে হবে, ওষুধের মাধ্যমে। আর ম্যাম আপনি ওই যে কথাটা বললেন না যে ইনফার্টিলিটির জন্য আমাদের ওই লাইফস্টাইল ডিসঅর্ডারই দায়ী। হুম, এবার মানে এটা জানাটা মেয়েদের খুব দরকার। মানে আমরা একদম। বুঝিয়ে করতে পারি না কেন হচ্ছে না বাচ্চাটা, বা হুম, কেন বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে। হুম। হ্যাঁ, চেয়েও হচ্ছে না, অনেকেরই তো হয় না, কিছুতেই লাইফস্টাইল তারা ডিসঅর্ডার। বুঝতে পারে না পেছনে কত, মানে ভুলটা কি, কোথায় হচ্ছে ভুলটা, সেটা কেউ বুঝে উঠতে পারে না। তারপরে কত লাখ লাখ টাকা খরচা করে আইভিএফ, তার কত কি পদ্ধতি বাবা, বেরিয়েছে, আইভিএফ করতে কত যন্ত্রণাদায়ক, টাকা খরচা, যন্ত্রণাদায়ক। একে তো ভীষণ কষ্ট, টাকার খরচ, যন্ত্রণা, মানে ইঞ্জেকশন যন্ত্রণা, দিতে হয়, অনেক তারপরেও ফল ইঞ্জেকশন। আসবে কিনা গ্যারেন্টি নেই। একদম মানে পাওয়া যাবেই কিনা তার কোনো গ্যারেন্টি নেই। গ্যারেন্টি নেই। হ্যাঁ, হ্যাঁ এই জন্য মানে এখন সচেতন হওয়া, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া, মেয়েদেরই যেহেতু এতটা কষ্ট করতে হয়, সেজন্য মেয়েদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়াটাও ভীষণ জরুরি। এবং উইমেন্স রিপ্রোডাক্টিভ রাইটসে কিন্তু মেয়েদের স্বাস্থ্য সচেতনতার কথাটাই বারবার করে এখানে তুলে ধরা হয়েছে। সেই স্বাস্থ্য সচেতনতার উপরে কারোর খবরদারি চলতে পারে না, কারোর নজরদারি চলতে পারে না। একটা মেয়ের পূর্ণ অধিকার আছে তার স্বাস্থ্যকে সুরক্ষিত রাখা, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া। বলো, আর কেমন লাগলো ক্লাসটা একটু বলো, বাকি আদার্স।
মানে কিছু আইডিয়া কি ক্লিয়ার হলো আজকের ক্লাসে? মানে কিছু আইডিয়া, নতুন কিছু কি আজকের ক্লাসে ইনপুট হলো? আমরা তো এথিক্যাল পোর্শন আলোচনাই করিনি, আমরা শুধুমাত্রই বায়োলজিক্যাল পোর্শন আলোচনা করলাম। ঠিক আছে, যেখানে সত্যি তো সবার জানা উচিত। হ্যাঁ, আনসার যে এখানে এগিয়ে এসে প্রশ্ন করলো, এটার জন্য আমি ওকে বাহবা দিই, যে ওকে এগিয়ে এসে প্রশ্ন করার সাহস দেখালো। অনেকে এগিয়ে এসে প্রশ্ন করার সাহসই দেখাতে পারবে না, ও কিন্তু এগিয়ে এসে প্রশ্ন করলো যে এইটাতে কি হবে। ঠিক আছে ম্যাম, এটা কি করা যায়? ঠিক আছে, না করা যায় না, সত্যিই করা যায় না, তার কনসিকুয়েন্সেস খুব খারাপ, তার পরিণাম খুব খারাপ, এই জন্য করা যায় না। সবাই জানালে যে তোমাদের ক্লাসটা খুব ভালো লাগলো। নেক্সট ক্লাসে আমরা পিটার সিঙ্গারের গ্রন্থ ধরে, তার প্র্যাকটিক্যাল এথিক্স এর গ্রন্থ ধরে, তার এথিক্যাল পার্টটা আমরা আলোচনা করব, কনজারভেটিভ ভিউ, লিবারাল ভিউ এবং পিটার সিঙ্গারের নিজের ভিউ। ঠিক আছে।